ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। সো আমাদের সাথে ইতিমধ্যে কিন্তু প্রায় ৬৫ জন যুক্ত হয়ে গিয়েছে। তোমাদেরকে আরো একবার সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এবং কথা যেহেতু এখন শোনা যাচ্ছে তার মানে হচ্ছে আমাদের আগামী ২০-২৫ মিনিট বা ৩০ মিনিটের মধ্যে আমাদের এই যে প্রশ্নটা সলভ হয়ে যাবে এবং এই সলভ প্রশ্নে কিন্তু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে প্রশ্নের সলভ আছে সেটা হচ্ছে তোমাকে আমরা দিব এবং হচ্ছে এই সলভটা তোমরা হচ্ছে মিলিয়ে দেখবে এবং একই সাথে আমি তোমাদেরকে বলে দিব যে এটা কোন অংশের প্রশ্ন কিংবা হচ্ছে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সাথে কিন্তু শাহিন ভাইয়া যুক্ত হয়ে গিয়েছে এবং তিনি কনফার্ম করেছে যে হ্যাঁ, আমাদের কিন্তু সবকিছু ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে বারবার আমাদের হচ্ছে এতক্ষণ ধরে সলভ করা হয়েছে প্রশ্নগুলো। সো এখানে আমি প্রশ্নের সলভটা রাখিনি। প্রশ্নের সলভটা হচ্ছে আমরা এখানে রাখিনি যাতে করে হচ্ছে তুমি আমার সাথে একবার যেন প্রশ্নের উত্তরটা করতে পারো। ওকে? সো এই কারণে হচ্ছে আমরা এখানে সলভটা রাখিনি। আমাদের কাছে সলভ আছে বাট হচ্ছে সলভটা এখানে রাখিনি। আমাদের প্রশ্নের সলভটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বাট এর আগে তুমি যেন আমার সাথে একবার প্র্যাকটিস করতে পারো এই কারণে হচ্ছে এটা দেয়া। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো সবার আগে সবার ১ম এ আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা হচ্ছে আমাদের একটা রসায়নের প্রশ্ন। সো এই রসায়নের প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী যারা পরীক্ষাগুলো দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে পানীয় জলে আর্সেনিক এর গ্রহণযোগ্য মাত্রা কত? অর্থাৎ আমাদের WHO যেই মাত্রাটা নির্ধারণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষের পরিপ্রেক্ষিতে আমাদের গ্রহণযোগ্য মাত্রাটা কত? এবং এই গ্রহণযোগ্য মাত্রাটা কিন্তু আমাদের রসায়নের বইতে আছে। আমাদের আ আ হ্যাঁ। তোমরা মেডিকেলে কে, কে এক্সাম দিয়েছো এটা কিন্তু হচ্ছে আমাদের অনেকেই জানতে চাইছে। তো যারা মেডিকেলে এক্সাম দিয়েছো তারা অবশ্যই জানাবা যে তোমরা কারা পরীক্ষা দিয়েছো এবং হচ্ছে এই প্রশ্নটার উত্তর তোমার সঠিক হয়েছে কিনা। এই যে আশামণি কিন্তু সবার আগে বলে দিয়েছে যে 0.05 ppm পার্টস পার মিলিয়ন বা ppm। ভেরি গুড। হ্যাঁ, আমাদের বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 মিলিমিটার সরি ppm বা পার্টস পার মিলিয়ন। ভেরি গুড। ওকে। এরপর দেখো বাংলাদেশের ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? বেশ ভালো একটা প্রশ্ন। আজকে যারা হচ্ছে মেডিকেল পরীক্ষার হলে সাধারণত এখানে মানি ব্যাগও নিতে দেয়া হয় না। সো যদি কোনো কারণে কেউ টাকা পয়সা কিছু নিয়ে যায় ১০০ টাকার নোট, তাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়েছে। সো তাদের জন্য হচ্ছে প্রশ্নটার উত্তর আমি বলে দিচ্ছি যে বাংলাদেশের যে ১০০ টাকার নোটটা আছে এই নোটের মধ্যে কিন্তু আমাদের তারা মসজিদ, এই তারা মসজিদটা কিন্তু হচ্ছে এখানে আমরা দেখতে পাই। ঠিক আছে? সো তুমি যদি বিশ্বাস না করো সেক্ষেত্রে তুমি কিন্তু একবার চেক করে নিতে পারো তোমার পকেটে থাকা ১০০ টাকার নোট থেকে। ঠিক আছে? তাহলে এটার উত্তর হচ্ছে তারা মসজিদ। ভেরি গুড। ওকে। এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। সো আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। সো এই প্রশ্নটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে? সো আমরা হচ্ছে আপাতত ব্যাখ্যায় যাব না। আমাদের প্রত্যেকটা টপিকের হচ্ছে ব্যাখ্যা সহ কিছু দিনের মধ্যেই হচ্ছে না, ক্লাসটা জুমে হচ্ছে না। উত্তরটা চলে আসবে। তার আগে তোমাদের হচ্ছে উত্তরটা আমরা হচ্ছে জানিয়ে দিচ্ছি। ওকে? সো আমাদের which of the following sentence is correct এটার উত্তর হচ্ছে যে can you run as fast as he। ওকে? সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে। এরপর দেখো আবার একটা রসায়নের প্রশ্ন যে নিচের কোনটি তাপহারী বা এন্ডোথার্মিক বিক্রিয়া? বেশ ভালো একটা প্রশ্ন। আমি একটু দেখি যে তোমাদের মধ্যে কে এই প্রশ্নটার উত্তর করতে পারবে যে নিচের কোনটি তাপহারী বা এন্ডোথার্মিক প্রক্রিয়া। ঠিক আছে? মেডিকেলের প্রশ্ন সহজে আসছে। এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তুমি পরীক্ষাটা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার কাছে সহজ লাগছে। বাট যখন তুমি এটা সলভ করতে যাবা তখন কিন্তু তোমার কাছে মনে হবে যে না, আমি যদি সলভ করতে যাই সেক্ষেত্রে কিন্তু জিনিসটা কঠিন। ঠিক আছে? সো এ কারণেই কিন্তু আমরা যারা হচ্ছে মনে করো যে অনেক দিন ধরে এগুলো সলভ করাচ্ছি তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছে যখন আমরা সলভ করতে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে অন্য ইয়ারের তুলনায় দেখা গেছে যে বিগত বছর এবং এর আগের বছরের প্রশ্ন দেখে মনে হয়েছিল যে আমাদের হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৯ সালের শেষের দিকে চলে যাবে। বাট এবার কিছুটা আলহামদুলিল্লাহ সহজ হয়েছে। ভেরি গুড। দেখো সবাই বলে ফেলেছে যে তাপহারী বিক্রিয়া হচ্ছে নাইট্রোজেন প্লাস অক্সিজেনের বিক্রিয়ায় আমাদের নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। কারণ এখানে ডেল এইচ এর মান কত? এখানে ডেল এইচ এর মান হচ্ছে +180.5 কিলোজুল পার মোল। আমরা সবাই জানি যে ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা একটা কি তাপহারী বিক্রিয়া। ঠিক আছে? ভেরি গুড। তার মানে এটার উত্তরও সঠিক। আচ্ছা, এরপর দেখো ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি দ্য কারেক্ট সিম্পল ফর্ম। আমরা হচ্ছে একটা সিম্পল ফর্মে হচ্ছে এখানে নিতে বলেছে অফ দ্য সেন্টেন্স। এটার উত্তরটা কি হবে বলো তো? যে ইফ ইউ সাকসিড, তুমি যদি সাকসেস হও তাহলে হচ্ছে আমি খুশি হব। তাহলে এটার সিম্পল ফর্মটা কি দেখো তো? এটার সিম্পল ফর্মটা হচ্ছে your success makes me happy, no your success will make me happy। শ্যাল আছে যেহেতু তার মানে এটার উত্তর কি হবে? your success will make me happy, will make me happy। এটা কিন্তু খুবই কমন এবং এটা কিন্তু তোমরা যারা অনেকে নার্সিং এর সাথে আমাদের সাথে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বেশ ভালো এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের জন্য একটা 5 স্টার প্রশ্ন। প্রশ্নটা সহজ কিন্তু সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, এরপর দেখো স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম মুসলিম প্রধান দেশ কোনটি? বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে বা বাংলাদেশকে আমাদের স্বীকৃতি দিয়েছে এমন একটা মুসলিম প্রধান দেশ রাষ্ট্র কোনটি? এবং খুবই আমাদের গর্বের একটা বিষয় যে এই দেশটায় কিন্তু হচ্ছে
তাদের দ্বিতীয় যে মাতৃভাষা বা দ্বিতীয় যে রাষ্ট্রভাষা সেটাও কিন্তু বাংলা। এবং সেই দেশটা হচ্ছে আমাদের সেনেগাল। সেই দেশটাকে আমাদের সেনেগাল। ভেরি গুড। এই যে আমাদের সাথে সবাই কিন্তু খুব দ্রুত, এই না ইরাক না, ইরাক না, এটা বলছে মুসলিম প্রধান দেশ, প্রথম মুসলিম প্রধান দেশ আমাদের এই সেনেগাল। এবং সেনেগালের সাথে একটা এক্সট্রা যে এদের দ্বিতীয় প্রধান রাষ্ট্রভাষা হচ্ছে আমাদের বাংলা। ঠিক আছে, দ্বিতীয় প্রধান রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে, ওকে, এটা তোমাদের একটা এক্সট্রা জিকে। এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম। আমাদের হচ্ছে একটা প্যাসিভ ভয়েস দেয়া আছে, সো এটার অ্যাক্টিভ ফর্মে নিতে বলেছে কি, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। তার মানে হচ্ছে কি, আই হ্যাভ লস্ট মাই বুক। এটা কিন্তু আসলে একদম সব থেকে সহজতম একটা প্রশ্নের উত্তর হচ্ছে আমরা মাত্র করে ফেললাম। মানে এটার থেকে সহজ আসলে এটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের একটা প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। সো কি বলেছে, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। তার মানে কি, আই হ্যাভ লস্ট মাই বুক। আমি কি, আই হ্যাভ লস্ট মাই বুক। শেষ। এটা খুবই সিম্পল একটা ছিল এবং এই ইংরেজিটাও কিন্তু তোমাদের জন্য একটা 5 স্টার ইংরেজি। ওকে, আচ্ছা, এরপর দেখো, উন্নত প্রজাতির বিস্তরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়। খুব ভালো একটা প্রশ্ন, যে উন্নত প্রজাতির বীজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়। এবং এটা কিন্তু তোমরা হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে অপশন কাটিং করার মাধ্যমে, অর্থাৎ অপশন বাদ দেওয়ার মাধ্যমে তুমি এটা সলভ করতে পারো। এই যে বেশিরভাগই কিন্তু বলে ফেলেছে 7 এর বিও অনেকে বলে ফেলেছে না। এখানে কিন্তু বাই মি আছে, কারণে কি, আই হ্যাভ লস্ট মাই বুক। ওকে, সরি, বাই মি দা তো মানে মাই বুক আছে, সো সাবজেক্টটা তো তোমার অবশ্যই মেনশন করতে হবে। ওকে, ঠিক আছে, ডান। এরপর দেখো, উন্নত প্রজাতির বিস্তরিতে সাধারণত আমাদের এই আইসোটোপ ব্যবহার করা হয়। আরো স্পেসিফিক ভাবে বললে রেডিও আইসোটোপ গুলো আমাদের এখানে ব্যবহৃত হয়। তাহলে উন্নত প্রজাতির বীজগুলো তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়, রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। ঠিক আছে, কি ব্যবহৃত হয়, রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। ভেরি গুড, ওকে, ডান। এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের 9 নম্বরে। দেখো, নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আমাদের একদম ছোটবেলা থেকে একটা খুব প্রশ্ন, মানে কি বলতে পারি, আমাদের একটা পরিচিত প্রশ্ন, যে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। প্রশ্ন কিন্তু বেশ সহজ একটা প্রশ্ন। এটার উত্তরটা কি হবে বলতো, এটার উত্তরটা হবে ক্লোরোফ্লুরোকার্বন টাইপের, অর্থাৎ আমাদের এই যে এইটা HCHO। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের বি নাম্বার। ঠিক আছে, HCHO। ঠিক আছে, HCHO এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। কি সৃষ্টি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, এরপর দেখো যে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে কি কি মান দেয়া আছে। একটা দেয়া আছে 8 একক এবং আরেকটা হচ্ছে 6 একক। এখন এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে দুইটা ভেক্টর রাশি। কি রাশি, দুইটা ভেক্টর রাশি। এখন এই যে ভেক্টর রাশির কথা বলা আছে, এই কারণে কি হবে, এই কারণে কিন্তু হচ্ছে আমার এই দুইটা মানের গুণফলের সাথে আমরা sin 30 করে দিব। সো এইটার সাথে যদি আমরা sin 30 করি, দেখি তো আমরা কে বলতে পারো যে এই sin 30 এর মানটা যদি কত হবে। sin 30 এর মান এটা হচ্ছে আমাকে বলবা। সো এই দুইটার গুণফল যে মানটা হবে, আচ্ছা, এরা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণফল কত, এটা কে করতে পারবে একটু দেখি তো। আমি এটা কে আমাকে অ্যান্সার করতে পারবে, যেহেতু আমার কাছে হচ্ছে এখন ক্যালকুলেটর নাই, সো আমি আসলে বলতে পারবো না এটা আসলে কত হবে। সো দেখি এটা কে বলতে পারে, ফোন দিয়ে ট্রাই করি। আচ্ছা, দেখি কে বলছে এটা। 10 এর কে বলছে কি, 10 এটা হচ্ছে, হ্যাঁ, দুইটা ভেক্টর রাশির মান যথাক্রমে 8 এবং 6 একক, এবং হচ্ছে এটা পরস্পর যদি 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে এদের ভেক্টর গুণফল কত। কি গুণফল, ভেক্টর গুণফল। তার মানে হচ্ছে আমাদের এখানে সাইন ইউজ করতে হবে। তোমরা অবশ্যই ম্যাথটা করে দেখবা। এবং এখানে আমরা হচ্ছে উত্তরটা বের করে রেখেছি 24 একক। কত একক, 24 একক। ঠিক আছে, 24 একক। ওকে, মেহেরুন মুন হচ্ছে এটার উত্তর করে দিয়েছে। ওকে, ভেরি গুড। এবার দেখো, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে, এটা আমরা মোটামুটি হচ্ছে সবাই জেনে গিয়েছি যে এটা আমরা মোটামুটি সবাই জেনে গিয়েছি যে হ্যাঁ 24 হবে आंसर। ভেরি গুড। এটা আমরা সবাই জানি যে আমাদের যে গলগি বস্তু আছে বা গলগি বডি আছে বা গলগি অ্যাপারেটাস আছে, এইটা কিন্তু হচ্ছে আমাদের কি কোষ বিভাজনের সময় ফ্রাগমোপ্লাস্ট তৈরি করে বা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট নিয়ে এসে আমাদের হচ্ছে কি কোষ প্লেট তৈরি করে, এবং কোষ প্লেট আস্তে আস্তে জমা হয়ে হয়ে আমাদের কোষটা কি বিভাজিত হয়ে যায়। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে গলজি বস্তু। ভেরি গুড। ওকে, এরপরে এই প্রশ্নটা কিন্তু খুব খুব মানে
ফেভারিট একটা প্রশ্ন আমাদের, যে নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস, নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, বেশ আমাদের পরিচিত একটা প্রশ্ন। ঠিক আছে, ওয়েট, এটা কিন্তু হচ্ছে আমাদের খুব একটু ভুল হয়েছে, সমস্যা নেই। সো আমাদের হচ্ছে এটা কিন্তু খুব মানে পছন্দের একটা প্রশ্ন, যে নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা হচ্ছে আমরা যখন 9-10 এ উঠছি তখন ওঠার সাথে সাথেই হচ্ছে আমরা এই অধ্যায়টা কিন্তু বেশ ভালো একটা মানে এই প্রশ্নটার উত্তর বেশ ভালোভাবে আমরা পড়ে ফেলেছি। সো এটার উত্তরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কি ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, এরপর কিন্তু আরো একটা অ্যাক্টিভ প্যাসিভের প্রশ্নের উদাহরণ আসছে উত্তর, সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইফ ইউ ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। ঠিক আছে, মানে হচ্ছে এই অ্যাডমিটটা, এই জিনিসটা তোমাকে অ্যাডমিট করতে হবে। তো বাই ইউ এটা আমরা বুঝতেছি, এরপরে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস এইটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা যদি আমরা সাজাই যে আমাদের হচ্ছে বাই ইউ, এটা তো বুঝতেই পারতেছি যে ইউ আছে এই কারণে, তাহলে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, তার মানে কি যে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। কেউ যদি এই অংশটুকু পারে, এটা নিশ্চয়ই হচ্ছে আমাদের সজীব ভাইয়া তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলবে। বাট দেখো কি বলছে, যে তোমার ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এটার প্যাসিভ ফর্ম। তো বাই ইউ তো আমরা বুঝতেই পারতেছি যেহেতু তোমার সাবজেক্টটা হচ্ছে ইউ, সো এ কারণে এরপর হচ্ছে কি যে তোমাকে কি করতে হবে, অ্যাডমিট করতে হবে। তার মানে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। ওকে, ওকে, ঠিক আছে। 13 হচ্ছে বি। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমার সাবজেক্টের প্রশ্ন, তার মানে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে আমাদের দুইটা এনজাইম আমাদের খুব পরিচিত, একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম আর একটা হচ্ছে লাইগেজ এনজাইম। সো রেস্ট্রিকশন এনজাইম যে কাজটা করে, রেস্ট্রিক্ট করে দেয়। কি করে দেয়? রেস্ট্রিক্ট করে দেয়। অর্থাৎ ধরো তুমি কোনো একটা পথে যাচ্ছ, তোমার সেই পথটাকে সে রেস্ট্রিক্ট করে দিল, তার মানে কি তোমার ওই পথটাকে সে কেটে দিল, সেই মানে পথটাকে কি বন্ধ করে দিল। সেম ভাবে এটা কি করবে, এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএটাকে নির্দিষ্ট স্থান থেকে ছেদন বা কেটে দিবে। নির্দিষ্ট স্থানে কি ছেদন বা কেটে দিবে, নির্দিষ্ট স্থানে কি ছেদন বা কেটে দিবে, নির্দিষ্ট স্থানে কি ছেদন বা কেটে দিবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ডান। এরপর দেখো, এরপরে হচ্ছে খুব অপরিচিত একটা প্রশ্ন, যে অ্যাসেপ্টিক সার্জারির জনক কে। অ্যাসেপ্টিক মানে হচ্ছে ওই যে কেটে কেটে ছেড়ে গেলে তোমার হচ্ছে ইনস্ট্যান্ট যেই আমাদের জিনিসপত্র দেয়া হয় সেইটা আর কি। সো এইটার জনক হচ্ছে, আমরা মূলত এটাকে মানে আমাদের প্রশ্ন অপশন বাদ দিয়ে অ্যান্সারটা করতে হবে। দেখো আমাদের লুই পাস্তুর কিন্তু হচ্ছে কি আমাদের এই যে এক সেকেন্ড, আমাদের হচ্ছে র্যাবিস ভাইরাসের বিরুদ্ধে হচ্ছে তার যে এই ব্যাপারটা আছে, সেটা হচ্ছে কি আমাদের লুই পাস্তুর করেছে, পাস্তুরাইজেশন। তারপর হচ্ছে আমাদের রবার্ট কক, উনি হচ্ছে আমাদের আরেকজন কোষ সম্পর্কিত বিজ্ঞানী। আর থিওডর বিলরথ, এটা হচ্ছে এটা আমাদের অপরিচিত। সো এই যে দুইজনের মধ্যে আমাদের জোসেফ লিস্টার হচ্ছে উত্তর। সো এটা হচ্ছে একটা অপরিচিত প্রশ্ন। সো এটা হচ্ছে আমাদের খুব একটা সাধারণত আমরা এটা মানে দেখি না। আর সাধারণত আমরা যেটা বলে থাকি যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হচ্ছে সাধারণত আমাদের এই বিজ্ঞানীদের নাম খুব একটা বেশি আমরা হচ্ছে তোমাদেরকে করতে দেই না। বাট এবার কিন্তু চলে এসেছে, এবং সেটাও কিন্তু অপরিচিত একদম এমন না, কারণ হচ্ছে এটা কিন্তু জনক সম্পর্কিত একটা কথা। সো জনক সম্পর্কিত প্রশ্নগুলা কখনোই উত্তর মানে এড়িয়ে যাওয়া যাবে না। যেমন হচ্ছে জনক, তারপরে হচ্ছে কি কি, যেমন হচ্ছে জনক, তারপরে হচ্ছে তোমার অঙ্গাণু, তারপরে হচ্ছে আবরণ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কখনোই কোনো প্রকার অ্যাডমিশনে হচ্ছে এড়িয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, কোনো প্রকার অ্যাডমিশনে এড়িয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, ওকে, জোসেফ লিস্টার। ওকে, ভেরি গুড। এরপর দেখো, নিচের কোন ধরনের উদ্ভিদকে ইপিমেরালস বলা হয়। এখন ইপিমেরালস এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের একদম শেষ অধ্যায়, একদম শেষ অধ্যায়ের একটা প্রশ্ন। তোমাদের হচ্ছে কোনটা কোন অধ্যায়ের প্রশ্ন একদম হচ্ছে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, এই সবকিছু সহকারে আমাদের হচ্ছে একটা ভিডিও বানানো আছে। এটা হচ্ছে তুমি ইউটিউবে গেলেই দেখতে পাবা। ঠিক আছে, এখানে আরেকটু চেষ্টা করেছি বর্ণনা করতে। সো সেখানে গিয়ে তুমি হচ্ছে অবশ্যই দেখে নিবা বিব্রেইনার ইউটিউবে। ঠিক আছে, সো এটা কি যে এপিমেরালস হচ্ছে মূলত খরা এড়ানো, কি এড়ানো, খরা এড়ানো উদ্ভিদগুলোকে আমরা হচ্ছে বলি এপিমেরালস। ঠিক আছে, কি বলি, এপিমেরালস। ওকে, ওকে, দেখো সে কবিতা যেমন কিন্তু সবার আগে বলে দিয়েছে আমাদের 17 নাম্বার। বাট দেখো যে নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক ঘটে। আমরা সবাই জানি যে হাইড্রার দুই ধরনের পরিপাক ঘটে, একটা হচ্ছে অন্তঃকোষীয়, একটা কি, একটা হচ্ছে অন্তঃকোষীয় আর একটা হচ্ছে বহিঃকোষীয়, একটা হচ্ছে অন্ত আর একটা হচ্ছে বহি। সো এই অন্তঃকোষীয় তো হচ্ছে তার অন্তর্কোষ মানে হচ্ছে তার গ্যাস্ট্রোডার্মিসে ঘটে। বাট বহিঃকোষীয় যেটা আছে সেটা কি, তার যে সিলেন্টরন আছে, অর্থাৎ তার যে ফাঁকা গহ্বরটা আছে, সেইখানে কিন্তু তার বহিঃকোষীয় পরিপাকটা সংঘটিত হয়। ঠিক আছে, তাহলে 17-র উত্তরটা কি, 17-র উত্তর হচ্ছে আমাদের সি। 17-র উত্তর কি, সি, সিলেন্টরন। 17-র কি, সি। ঠিক আছে, হ্যাঁ, এই যে 16-র হচ্ছে ডি। ভেরি গুড, এই যে সবাই হচ্ছে উত্তর করতেছে। এই উত্তরটা তুমি যখন করবা তখন কিন্তু মোটামুটি এগুলা তোমার একবার রিভাইজ হয়ে গেল, ঠিক না? সো এই রিভাইজের সাথে সাথেই কিন্তু আমাদের যাওয়া উচিত। ওকে, 17-র সি, ভেরি গুড। এরপরে হচ্ছে আমাদের সব থেকে পরিচিত এবং হচ্ছে সব থেকে
মানে আমাদের আমরা যদি থাকি আমাদের হচ্ছে এই লোকটাও জাগ্রত থাকে, সেই লোকটা অর্থাৎ লোকটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এটাও একটা বায়োলজির প্রশ্ন। সো মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে, মানুষের কি ক্ষুধা নিয়ন্ত্রণকারী আমাদের হাইপোথ্যালামাস, ঠিক আছে। সো হাইপোথ্যালামাস আমাদের প্রভু গ্রন্থি বা হচ্ছে আমাদের সব ধরনের গ্রন্থির রাজা। সো এই হাইপোথ্যালামাস কিন্তু হচ্ছে আমাদের কি ক্ষুধা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আমাদের আমাদের হাইপোথ্যালামাস কি করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ওকে, সো এটার উত্তরটাও কিন্তু সি। ওকে, আমরা হচ্ছে আমাদের প্রথম পেজটা শেষ করে ফেলেছি। এবার হচ্ছে আমরা একটু চলে যাই কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য। এবার হচ্ছে আমরা অনেকক্ষণ পর একটা পদার্থের উত্তর পেয়েছি। এই এমসিইউটা কাল এমনি পড়ছিলাম। ওকে, ঠিক আছে। প্রচন্ড আচ্ছা, 19-এর কে কি বলছে দেখি তো, 19 নাম্বারের উত্তর কে কি করছে। ও ঠিক আছে, যে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য। কুলম্বের সূত্র কিন্তু হচ্ছে আমাদের কি বিন্দুর ক্ষেত্রে বা বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য, এখানে হচ্ছে প্রশ্নটা খুব কিউট একটা প্রশ্ন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। যে জাস্ট একদম সিম্পল, যে কোন ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন এটা সংজ্ঞা পড়ি, তো সেই সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা বিন্দু চার্জ করি। কয়টা বিন্দু চার্জ, দুইটা বিন্দু চার্জের দূরত্বের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের এই কুলম্বের সূত্রটা ইউজ করি। সো এক্ষেত্রে আমাদের সূত্রের উত্তরটা কি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে বিন্দু চার্জ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা বেশ ভালো ম্যাথমেটিক্যাল অঙ্ক, অনেক সময় লাগবে, বাট এখানে দেখো আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া আছে। তারপরে হচ্ছে অক্সিজেনের দ্রাব্যতা মানে হচ্ছে এস এর মান দেয়া আছে এত হলে এটা পিপিএম এককে কত, এটা পিপিএম এককে কত। সো অবশ্যই হচ্ছে তোমরা ম্যাথটা করে রাখবা বা ম্যাথটা করে দেখবা যে এটার উত্তরটা কত হয়। যে 35 ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা বা হচ্ছে আমাদের এস এর মানটা দেয়া আছে। সো এটাকে তুমি পিপিএম এককে নিয়ে তারপরে হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। অবশ্যই ম্যাথটা করে নিবা। এবং এই ম্যাথটা কিন্তু হচ্ছে আমাদের সম্পূর্ণ এগুলা কিন্তু হচ্ছে ইউটিউবে খুব দ্রুতই আপলোড হয়ে যাবে। তো তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু ইউটিউবে এটা কি করে রাখবা, অবশ্যই হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। আচ্ছা, সো এটার উত্তরটা কি হবে একটু আমরা হচ্ছে চেক করে নিই। এটার উত্তরটা হচ্ছে কত, এটার উত্তরটা হচ্ছে 7.36। এটার উত্তরটা কি 7.36, কি 6, 7.36। ওকে, বিন্দু চার্জ। ওয়ালাইকুম আসসালাম, আদাব। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। ওকে, 7.36, ঠিক আছে, ডান। এরপর দেখো ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে, বাহ বেশ ভালো। এখানে হচ্ছে সেন্টিমিটার এককে দিয়েছে উত্তল লেন্সের ক্ষমতা কত। তোমার ফোকাস দূরত্ব বা এফ এর মান যদি কত হয়েছে 1000 সেন্টিমিটার হয়, তাহলে এটার উত্তল লেন্সের ক্ষমতা কত ডায়াপ্টার, এটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করেছে। অবশ্যই হচ্ছে ম্যাথটা করে নিবা। এবং এই ম্যাথটার ক্ষেত্রে বা এটার উত্তরটা কত হবে, এটার উত্তরটা হচ্ছে আমরা দেখে নিই এটার উত্তরটা কত, প্লাস বা আমাদের 100 ডায়াপ্টার, প্লাস 100 ডায়াপ্টার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এই দুইটা জিনিস দেখো, যে এটার ফোকাস দূরত্বটা কিন্তু সেন্টিমিটার এককে দেয়া, এবং একই সাথে এটা কিন্তু উত্তল লেন্সের ক্ষমতা বা উত্তল লেন্সের ডায়াপ্টারটা বের করতে বলছে। আমরা সবাই জানি যে আমাদের লেন্সের ক্ষমতা কি ডায়াপ্টার এককে, তার মানে হচ্ছে অবশ্যই কি ডায়াপ্টার এককে। আমাদের উত্তরটা কত হয়েছে, আমাদের উত্তরটা হচ্ছে 100 ডায়াপ্টার, প্লাস 100 ডায়াপ্টার। অবশ্যই কি আমাদের এইটা মানে ম্যাথটা একটু একবার করে দেখবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যারা নার্সিং এর জন্য চেষ্টা করতেছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, বাট যারা হচ্ছে কি বলে ভার্সিটি বা অন্যান্য ক্ষেত্রে চেষ্টা করতেছো তাদের জন্য বেশ ভালো একটা মেথড। ওকে, আচ্ছা, এরপর দেখো দা ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। বেশ ভালো একটা প্রশ্ন, যে এনিবডি এটা কিসের আমাদের এক্সাম্পল, কোন ধরনের প্রোনাউনের, ঠিক আছে। এটা কোন ধরনের প্রোনাউনের এক্সাম্পল, এটা হচ্ছে নার্সিং এর জন্য। আমি বলে দিচ্ছি কোনটা নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট আর কোনটা তোমার জন্য হচ্ছে খুব একটা বেশি প্রয়োজন হবে না, যেহেতু আমাদের বেশিরভাগ অডিয়েন্স নার্সিং। তো আমি সেইটার দিক থেকেই সেইটার দিকে লক্ষ্য রেখে আমি হচ্ছে চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, ঠিক আছে। সো এনিবডির কথাটা আমাকে একটু বলো, যে এনিবডি হচ্ছে কোন ধরনের কিসের এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের এনিবডি যে কেউ হতে পারে, তার মানে কি ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে, ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে। এটা হচ্ছে খুব সহজ একটা সুন্দর। এবং এখানে কিন্তু অবশ্যই দেখছো যে আমাদের এক্সাম্পল এই টাইপের আমাদের পরীক্ষায়, অর্থাৎ আমাদের বিব্রেইনার নার্সিং এর বেশিরভাগ পরীক্ষায় দেখবা যে এই টাইপের এক্সাম্পল কিন্তু অনেক বেশি দেয়া থাকে, ঠিক আছে। যাতে করে কি হয়, যাতে করে হচ্ছে তোমার এই প্র্যাকটিসটা অনেক বেশি হয়ে থাকে। যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপরে আমার সাবজেক্টের প্রশ্ন দেখলে ভালো লাগে। সো নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ, ঠিক আছে। এটা হচ্ছে মালভেসি, আমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন, নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের। এবং এটা কিন্তু আমরা বারবার বলি যে এই অধ্যায়ে সব থেকে বেশি যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি আমাদের এই অধ্যায়ের
উদাহরণগুলা। সো মালভেসি গোত্রের উদ্ভিদের উদাহরণ কিন্তু হচ্ছে কার্পাস তুলা, ঠিক আছে? মালভেসি গোত্রের উদ্ভিদ কোনগুলা? কার্পাস তুলা, ঠিক আছে? আমাদের পোয়াসি, দেখো এখানে আখ, জব, চোরাকাটা এরা সবাই কিন্তু হচ্ছে ঘাস জাতীয় বা হচ্ছে কি আমাদের পোয়াসি জাতীয়। বাট মালভেসি কার্পাস তুলাটা কিন্তু হচ্ছে একটা মালভেসি গোত্রের উদ্ভিদ, ঠিক আছে? ওকে, এবার দেখো একটা জৈব যৌগ থেকে প্রশ্ন। সো জৈব যৌগের প্রশ্নটা একটু দেখে রাখো, সরাসরি প্রশ্ন যে ডাউ প্রণালীতে, কি প্রণালী? ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায়? ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায়? বেশ ভালো একটা প্রশ্ন। সো দেখি তোমরা হচ্ছে এটা কে কে উত্তর করতে পারো যে ডাউ প্রণালীতে কোনটি উৎপন্ন করা যায়। এটা খুব পরিচিত একটা প্রশ্ন আমাদের। হ্যাঁ, ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায়? হ্যাঁ, কোনটি উৎপন্ন করা যায়? দেখি এটা কে কে বলতেছে 24-এর। বাহ বাহ, বেশিরভাগই হচ্ছে বলে দিয়েছে অলরেডি যে ডাউ প্রণালীতে আমাদের ফেনল উৎপন্ন করা যায়। কাকে উৎপন্ন করা যায়? ফেনলকে উৎপন্ন করা যায়, ফেনলকে। ভেরি গুড, ওকে ডান। এরপর দেখো নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? এটা আমার খুব ফেভারিট একটা প্রশ্ন, কারণ এখানে আমরা কি পড়েছিলাম যে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস। সংক্রমণক্ষম মানে কি? সংক্রমণক্ষম মানে হচ্ছে সে অন আছে। অন মানে কি? যদি আমার ভাইরাসটা অন থাকে, যদি আমার ভাইরাসটা অন থাকে তাহলেই সে কি? সে হচ্ছে আমার সংক্রমণক্ষম। এর মানে কি? ভাইরাস অন মানে হচ্ছে কি? ভিরিয়ন। মানে কি? মানে কি? মানে হচ্ছে ভিরিয়ন। ভাইরাস অন মানে কি? ভিরিয়ন, ঠিক আছে? ভাইরাস অন মানেই হচ্ছে ভিরিয়ন, তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ভিরিয়ন। ভেরি গুড, ওকে। এরপর দেখো নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? ঠিক আছে, নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর করতে হবে। সো এটা মোটামুটি হচ্ছে আমাদের একটা অপরিচিত প্রশ্ন, বাট এই প্রশ্নটা কিন্তু তোমাদের নার্সিং যারা আছো তাদের জন্য হচ্ছে একটু চেক করার মতো একটা প্রশ্ন। আমাদের হচ্ছে এটাও সম্ভবত হচ্ছে, হ্যাঁ আমাদের হচ্ছে রসায়নের একটা প্রশ্ন, এবং এটার উত্তরটা কি? অ্যামিন। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? এটার উত্তর কি? অ্যামিন। ওকে, এটার উত্তর কি? অ্যামিন। পচা মাছে গন্ধ হয় কোনটির কারণে? অ্যামিনের কারণে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ডেলটয়েড টিউবারসিটি কোন স্থির অংশ? খুব আমাদের জীববিজ্ঞানের অংশ, তো এই কারণে আমি হচ্ছে এটা কথা একটু বেশি বলবো। ডেলটয়েড রিজ বা টিউবারসিটি কোন স্থির অংশ? ডেলটয়েড বা ডেলটয়েড সংক্রান্ত কথা যাই আসুক না কেন, ডেলটয়েড রিজ থাকুক, ডেলটয়েড টিউবারসিটি একই কথা, যেটাই হোক না কেন, এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে আমাদের হিউমেরাস। কি হবে? হিউমেরাস, ঠিক আছে? হিউমেরাস হচ্ছে আমাদের ডেলটয়েড টিউবারসিটি, এটা হচ্ছে এইটার অংশ, ঠিক আছে? হ্যাঁ, ক্ষমতাহীনটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। ক্ষমতাহীনটাকে নিউক্লিয় ক্যাপসিড। ভেরি গুড, ওকে। এরপর দেখো অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে আমাকে বলতে হবে যে অন্ত্রের ইমেজিং কাজে আমরা হচ্ছে অন্ত্রের ইমেজিং কাজে যে ব্যাপার মানে যেই সলভেন্ট বা হচ্ছে যেই দ্রবণটা আমরা ব্যবহার করি বেরিয়াম সালফেট মিশ্রণ, এইটা হচ্ছে কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে তোমাকে আমার উত্তর করতে হবে। হ্যাঁ, হ্যাঁ দেখো এটার মধ্যে কোনটা বলতো? এটার মধ্যে হচ্ছে এটা অধক্ষেপ হতে পারবে না, তারপরে হচ্ছে কোয়াগুলেন্ট, এটা হচ্ছে কোয়াগুলেন্ট লেখা আর কি। আর হচ্ছে কি কলয়েড হওয়া পসিবল না, তার মানে হচ্ছে এটা কি সাসপেনশন। এটা কি হবে? সাসপেনশন হবে, ঠিক আছে? যে অন্ত্রের ইমেজিং কাজে 28-এর সি প্রীতিলতা বলে দিয়েছে অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? ভেরি গুড, এটা হচ্ছে আমাদের সাসপেনশন হচ্ছে আমাদের এটার উদাহরণ। ওকে, আচ্ছা এরপর দেখো আমাদের কি বলছে যে স্থিত অবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে আনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো, চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে। বেশ বড় এবং লম্বা একটা ম্যাথ, তবে এই ম্যাথগুলো কিন্তু তোমরা হচ্ছে প্রত্যেকেই, যদিও প্রয়োজন হবে না তোমাদের যারা নার্সিং এ আছো খুব একটা, বাট তাও চেষ্টা করবা যেন হচ্ছে এই ম্যাথটা বা এই ম্যাথগুলো তোমরা হচ্ছে একবার করে হলো কমপ্লিট করো, যেহেতু হচ্ছে এগুলো আমাদের পলাশ ভাইয়া বা হচ্ছে আমাদের ফারহান ভাইয়া বেশ কয়েকবারই তোমাদের হয়তো বা করে রেখেছে। সো এই ম্যাথগুলো করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, সো এই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র উত্তরটা বলে যাচ্ছি, যেটার উত্তরটা কি? যেটার উত্তর হচ্ছে 7:5, অর্থাৎ আমাদের এটা হচ্ছে কত? চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। মাথায় রেখো এটা কিন্তু চতুর্থ এবং তৃতীয়, ঠিক আছে? আচ্ছা, সো চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে কত? 7:5। সাধারণত আগে এভাবে এত পরিমাণ আমরা দেখিনি যে এত পরিমাণ ম্যাথ দিয়েছে, বাট এবার দেখতে পেলাম আমরা 29টার মধ্যে ইতিমধ্যে 2-3টা ম্যাথ চলে এসেছে। আচ্ছা, এরপর দেখো 0°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা হচ্ছে আমাদের ফেভারিট একটা, আমার হচ্ছে ছিল 4.5 মিলিমিটার পারদ হলে বা 4.5 মিলিমিটার মার্কারি হলে 40°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সম্ভবত 10ম অধ্যায়ের প্রশ্ন, প্রথম অধ্যায়ের। সো এটার উত্তরটা হচ্ছে আমাদেরকে করতে হবে, তোমরা অবশ্যই ম্যাথটা কিন্তু করে রাখবা। সো 0°C তাপমাত্রায় আমাদের যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা কত দেয়া আছে? 4.5 মিলিমিটার। আর তাহলে আমাদের 40°C কত? ঠিক আছে, এটার জন্য হচ্ছে শর্টকাট অনেকগুলাই আছে। সো এটার উত্তরটা আমরা হচ্ছে বলে দিচ্ছি, এটার উত্তরটা কত? এটার উত্তর হচ্ছে 55 মিলিমিটার। কত? 55 মিলিমিটার মার্কারি। কত মিলিমিটার মার্কারি? 55 মিলিমিটার মার্কারি।
55 মিলিমিটার মার্কারি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যদি হয় 4.5 মিলিমিটার, তাহলে 40 ডিগ্রিতে আমাদের কত? সেটা হচ্ছে কত? 55 মিলিমিটার মার্কারি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো কোন শব্দের তীব্রতায় কানের শ্রুতি যন্ত্রণা, ঠিক আছে? কানের শ্রুতি যন্ত্রণা, ঠিক আছে? এটা হচ্ছে এটার উত্তরটা দেখি এটা কে করতে পারে? যে কোন শব্দের তীব্রতায় কানে শ্রুতি যন্ত্রণা অনুভূত হয়, এই টাইপের একটা প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটা কমপ্লিট হয়নি। সো প্রশ্নটা একটু দেখো যে কোন শব্দ তীব্রতায় কানের শ্রুতি যন্ত্রণা হয়, ঠিক আছে? সো এটার উত্তরটা হচ্ছে, আমরা দেখি কে ওইটার উত্তর করে। এগুলা হচ্ছে আমাদের মেডিকেল প্রশ্ন আরকি, মেডিকেল প্রশ্ন। সো এগুলো হচ্ছে তোমাদের জন্য আরকি আমরা মানে দেখাচ্ছি যে প্রশ্নগুলা কেমন ছিল, ঠিক আছে? সো প্রশ্নগুলোর উত্তরও তোমরা হচ্ছে এখান থেকে করতে থাকো, যাতে করে হচ্ছে তোমাদের জন্য একবার জিনিসটা রিভাইজ হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো 31 এর হচ্ছে বেশিরভাগই বলে দিয়েছে সি। হ্যাঁ, আমাদের যেহেতু শ্রুতি যন্ত্রণার কথা বলেছে, তো শ্রুতি যন্ত্রণার ডেসিবেল হচ্ছে কত? 120 ডেসিবেল, 120 ডেসিবেল। ওকে, 120 ডেসিবেল। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে অনেকেই হচ্ছে মেনশন করতেছেন, আমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে, যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে বা পরবর্তীতে আরো অনেক পরীক্ষা দিবে, তাদের সবাইকে হচ্ছে মেনশন করে রাখো, যাতে করে হচ্ছে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সাম্প্রতিক আমাদের যেই গাজায় যে সাম্প্রতিককালের যে সংঘর্ষ, এটা আসলে ঠিক কবে শুরু হয়? অর্থাৎ হামাস ঠিক কবে আসলে আমাদের এইখানে আমাদের মানে গাজায় আমাদের ইসরায়েলের বিপক্ষে হচ্ছে গিয়ে দাঁড়ায়, বা হচ্ছে আমাদের সংঘর্ষটা শুরু হয় কবে, ঠিক আছে? এটা মোটামুটি তোমাদের যারা আমাদের নার্সিং এর জন্য আছে তাদের হচ্ছে আসলে এটা পারা উচিত, কারণ হচ্ছে এটা খুব বেশি আমরা হচ্ছে দেখে থাকি আমাদের পরিচিত একটা আন্তর্জাতিক, আমাদের হচ্ছে বলা হয়েছিল যে এবছর কিন্তু হচ্ছে আন্তর্জাতিক দেয়া হবে। সো এটা কিন্তু সেই আন্তর্জাতিক একটা প্রশ্ন, ঠিক আছে? আন্তর্জাতিক একটা প্রশ্ন। সো এ কারণে তোমরা হচ্ছে একটু এটার উত্তর করো, আন্তর্জাতিক একটা প্রশ্ন। সো আন্তর্জাতিক প্রশ্নটার উত্তরটা হচ্ছে কি? গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ কবে শুরু হয়? এটা হচ্ছে অক্টোবর 2023। অক্টোবর 2023 হচ্ছে আমাদের এই গাজায় এই মানে সংঘর্ষটা শুরু হয়। ওকে, ঠিক আছে। এরপর দেখো বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? বেশ ভালো একটা প্রশ্ন, যে বর্জ্য রিসাইক্লিং থেকে আমাদের দেখো দূষণ হ্রাস পায়, বিদ্যুৎ খরচ কমে, কাঁচামালের ব্যবহার বাড়ে, পণ্য উৎপাদন খরচ কমে, সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের মানে বেশ ভালো। তবে এর মধ্যে সবথেকে ম্যান্ডেটরি বা সবথেকে ভালো যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের দূষণটা হ্রাস পায়। আগে আমার তো দূষণ হ্রাস পাবে, এরপরে না হচ্ছে বাদবাকি যে ব্যাপারগুলো আসে সেগুলা। সো এই কারণে বর্জ্য দূষণ হ্রাস পায়, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে? মেটা অর্থ প্যারা, এটার নির্দেশকটা কোনটা? এটা কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের সবারই মানে আমাদের যে সিরিয়াল ওয়াইজ আমরা যেগুলো পড়ি তার মধ্যে একটা খুব পরিচিত একটা আমাদের যে নিচের কোন মূলকটি বেনজিন বলয় আর মূলক বা হচ্ছে আমাদের কি CH3 নিচের কোন মূলকটি বেনজিন বলয় আমাদের অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, এটাকে আমাদের CH3, রাইট? এটা হচ্ছে সঠিক উত্তর 34 এ। আচ্ছা, এরপরে হচ্ছে ফুসফুসের আবরণকে কি বলে? আমার পরিচিত প্রশ্ন। তো এটার উদাহরণ কি? আমরা হচ্ছে বারবার তোমাদেরকে বলি যে আমাদের এই আবরণ বা হচ্ছে অঙ্গাণুগুলোর বৈশিষ্ট্য, অঙ্গাণুগুলোর যে বারবার আমরা বলে থাকি যে এগুলোর কিন্তু খুব বেশি করে কি পড়তে হবে? এগুলার হচ্ছে খুব বেশি করে আবরণ, তারপরে হচ্ছে এগুলার ভিন্ন নাম, জনক, এগুলো আরকি। সো ফুসফুসের আবরণকে আমরা হচ্ছে প্লিউরা বলি। পেরিকার্ডিয়াম হচ্ছে কি? পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের যেই হৃৎপিণ্ড আছে তার আবরণ। গ্লিসন্স ক্যাপসুল আমাদের হচ্ছে কার? আমাদের হচ্ছে কি বলে এটাকে? রেনাল ক্যাপসুল হচ্ছে আমাদের নাম কি ওনার? রেনাল ক্যাপসুল কার? রেনাল ক্যাপসুল বা হ্যাঁ, রেনাল ক্যাপসুল কার? রেনাল ক্যাপসুল হচ্ছে আমাদের বৃক্কের, আর গ্লিসান্স ক্যাপসুল হচ্ছে কার? আমাদের যকৃতের। আচ্ছা, এরপরে হচ্ছে ডায়াফ্রাম। এটা কি? ডায়াফ্রাম হচ্ছে আমাদের একটা কি বলতে পারি, আমাদের এইখানে এই মধ্য বরাবর বা মধ্যচ্ছদা। তো এই মধ্যচ্ছদা হচ্ছে আমাদের কি? ডায়াফ্রাম, যেটার কারণে আমরা হচ্ছে আমাদের এই শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করি। এটা আবার ভিন্ন জিনিস। ঠিক আছে? ওকে। সো এটা কি এই ক্লাসটা কি ইউটিউবে থাকবে? হ্যাঁ, অবশ্যই ইউটিউবে থাকবে। তোমরা হচ্ছে কিছুক্ষণ পরে ইউটিউবে পেয়ে যাবা। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রেবস চক্র, আমাদের খুব পরিচিত ক্রেবস চক্র। এটা কোথায় সংঘটিত হয়? আমাদের ক্রেবস চক্রটা কিন্তু সংঘটিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে? আমাদের হচ্ছে একমাত্র গ্লাইকোলাইসিসটা কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। বাদ বাকি সবই কি আমাদের মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। সো খুব সহজ একটা প্রশ্ন। এটা কিন্তু বেশ মানে পরিচিত একটা প্রশ্ন ছিল। ঠিক আছে? এবং এটা কিন্তু তোমাদের যারা নার্সিংরা আছো তাদের জন্য একটা 5 স্টার প্রশ্ন। তাদের জন্য কি একটা 5 স্টার প্রশ্ন। ঠিক আছে? ওকে। এবার দেখো নিচের কোনটি মানুষের দ্বিতীয় জোড়া মস্তিষ্ক হিসাবে পরিণত বা দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে পরিচিত হয়? আমাদের যে ডার্মিস বা হচ্ছে মানে আমাদের গ্যাস্ট্রোডার্মিস না, মানে আমাদের যে গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল ফ্যাক্টরটা আছে, সরি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল
ট্র্যাকটা আছে এটা কিন্তু আমাদের মস্তিষ্কের মতো এখানে কিন্তু তোমাকে বলতে হচ্ছে না যে ভাই তুমি হচ্ছে এই খাবারটা এখান থেকে খাও এখান থেকে এখানে নিয়ে যাও, এটা অটোমেটিক করে নিজস্ব স্নায়ু। তুমি যদি হচ্ছে তোমার এইখানে মানে তারা নিজেদের মতো করে স্নায়বিক দিয়ে তারপরে হচ্ছে তারা তাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে পারে এবং এই কারণেই তারা কিন্তু হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে আমাদের কাছে পরিগণিত এবং এ কারণেই মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। কোন স্নায়ুতন্ত্র? এন্টেরিক স্নায়ুতন্ত্র। ঠিক আছে? সো এন্টেরিক স্নায়ুতন্ত্র এটা মূলত হচ্ছে কি আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে হচ্ছে আমাদের যে পাকস্থলীটা আছে এইটাই আর কি আমাদের এন্টেরিক স্নায়ুতন্ত্র। ওকে? আচ্ছা, এরপর দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ সাধনী মানে হচ্ছে প্রধান লিভিং টুল কোনটা? সেটা হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার যে এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা, এটা ঘোলা লাগতেছে, ওয়েট। এখন দেখো, এখন তোমার কাছে হয়তোবা সহজ হবে, ঠিক আছে? আটকে যাচ্ছে তাহলে হচ্ছে তোমার ইসে সম্ভবত ঠিক আছে না এসব? ওকে, হ্যাঁ, সব ঠিক আছে। ওকে। দেখো তাহলে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবক সাধনী এটার অর্থ বুঝাইছে যে আমাদের কোনটা আমাদের এখানে জীবক সাধনী বা এটাকে আমরা ব্যবহার করে বা আমরা হচ্ছে এই জিনিসটাকে আমাদের লিভিং থিং হিসাবে আমরা হচ্ছে করি। ঠিক আছে? এটার উদাহরণ মানে তোমার হচ্ছে যে প্রশ্নটার কথাটা আমি বলতে চাচ্ছি যে জীবক সাধনী এটা দিয়ে কিন্তু তোমাকে হচ্ছে বেশ ভালো একটা ঝামেলায় ফেলে দিয়েছে। বাট এটা হচ্ছে লিভিং টুল মানে লিভিং টুল হিসাবে কোনটা ব্যবহৃত হয় একদম সহজ। এটা হচ্ছে আমার প্লাজমিড। শেষ। ওকে, এবার দেখো কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে? আমাদের যে কান আছে এই কানের যে ভেস্টিবুলার যন্ত্র আছে এই ভেস্টিবুলার যন্ত্র যেটা হচ্ছে ভেস্টিবুল এইটা হিসাবে আমাদের থাকে। সো সেই ভেস্টিবুলার যন্ত্রটা কিন্তু হচ্ছে আমাদের কানের ভারসাম্য রক্ষা আমাদের মানে প্রধান ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হচ্ছে কান। তার কানের কোন অংশটা হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা করে? ভেস্টিবুলার যন্ত্র। কোন অংশ? ভেস্টিবুলার যন্ত্র। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি? বেশ ভালো একটা প্রশ্ন যে এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি। এন্ট্রপি হচ্ছে এই কয়টার মধ্যে দেখো মিথেন গ্যাস আছে, তরল পদার্থে তো এন্ট্রপি অবশ্যই কম থাকবে, কঠিন পদার্থ তো এন্ট্রপি থাকবেই না। সো মিথেন আর অক্সিজেনের মধ্যে আমার সবথেকে বেশি কার থাকবে বলতো? অক্সিজেন গ্যাসে। কারণ কি? অক্সিজেন গ্যাসের আণবিক ভর কি? বেশি। সো অক্সিজেন গ্যাস এটাতে কিন্তু কি আমার এন্ট্রপির পরিমাণটা বেশি থাকবে। এন্ট্রপির পরিমাণটা কি? বেশি থাকবে। ওকে, মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ বেশি থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আবার একটা আমাদের ইংরেজি চলে আসে যে দ্য চেয়ারপারসন এটা হচ্ছে কি কমপ্লিট দ্য সেন্টেন্স while the parts given below. So the chairperson gave a good speech, uttered a good speech, pronounced a good speech নাকি made a good speech? এটা তোমাদের জন্য বেশ ভালো একটা প্রশ্ন, তোমাদের এটা কিন্তু প্রয়োজন একটা প্রশ্ন। বলো তো কি হবে এটা? আমাদের 41 এর প্রশ্নটা কি হবে যে দ্য চেয়ারপারসন গেভ এ গুড স্পিচ নাকি হচ্ছে মেড এ গুড স্পিচ? বলো তো এটার অ্যান্সারটা কি হবে? অক্সিজেন। হ্যাঁ, বেশিরভাগ তোমরা কিন্তু হচ্ছে এটার উত্তর করে দিয়েছো। একচল্লিশের এ, রাইট, গেইভ এ গুড স্পিচ। ঠিক আছে, গেইভ এ গুড স্পিচ। তাহলে 41 উদাহরণটা কি? গেইভ এ গুড স্পিচ। ঠিক আছে, তাহলে দ্য চেয়ারপারসন গেইভ এ গুড স্পিচ। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত? সো এটা মূলত আমরা জানি যে শুক্রাশয় থেকে আমাদের টেস্টোস্টেরন বের হবে আর ডিম্বাশয় থেকে হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন বের হবে। সো এখানে তোমার হচ্ছে প্রশ্নটা অনেক সহজ ছিল, অর্থাৎ কেউ যদি কখনো নাও পড়ে তার হচ্ছে কিন্তু পরিচিত যেই ওয়ার্ডগুলো আছে বা হচ্ছে পরিচিত একটা এমসিকিউ হিসাবে এটার উত্তরটা কিন্তু সঠিকভাবে দিতে পারবে যে কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। এর উত্তরটা কি? এটা হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, প্রোজেস্টেরন। এটা হচ্ছে খুব দ্রুত করা হয়েছে তো এই কারণে খুব যে একটা বানান ভুল আছে, প্রোজেস্টেরন। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই প্রশ্নটা কিন্তু খুব মজার একটা প্রশ্ন এবং হচ্ছে এটা আমরা শতবার পড়ছি। এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্র মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রশ্ন যে এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান কত এটা মনে রাখার জন্য আমরা হচ্ছে মানে আমি কিছু মনে রাখতাম না, আমি জাস্ট হচ্ছে এই যে 10⁻12 কিলোমিটার এটা মনে রাখতাম। ঠিক আছে, যে 10⁻12 কিলোমিটার এটা হবেই। সো এটার উত্তরটা হচ্ছে কত? আমাদের 9.4 × 10⁻12 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের এক আলোকবর্ষ সমান। ঠিক আছে, কত আলোকবর্ষ সমান? এক আলোকবর্ষ সমান। তাহলে এক আলোকবর্ষ সমান কত? আমাদের 9.4 × 10⁻12 কিলোমিটার। ওকে, এবার দেখো তোমাদের কয়েকদিন আগে হচ্ছে আমি একটা দিয়েছিলাম না যে কোন চক্রের মাধ্যমে বা হচ্ছে নিজের মানে কোথায় হচ্ছে ইউরিয়া তৈরি হয় বা কোথায় হচ্ছে ইউরিয়ার প্রডিউস হয়। সো এটা কিন্তু ছিল যে আমাদের
যকৃৎ কি ছিল যে যকৃৎ, তার মানে হচ্ছে সেই যকৃতে যে ইউরিয়া তৈরি হয় সেটা কোন চক্রের মাধ্যমে? এটা আমরা সবাই জানি যে আমাদের অর্নিথিন চক্রের মাধ্যমে। কি চক্র? অর্নিথিন। এটা হচ্ছে আমাদের পরিপাক অধ্যায়ের একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন যে আমাদের এখানে একসাথে কয়েকটা প্রশ্নের কথা আছে যে কোন চক্রের মাধ্যমে, চক্রের কথা বলা আছে, ইউরিয়া কোথায় তৈরি হয়, যকৃতে তৈরি হয়, ইউরিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে। সো বেশ কয়েকটা প্রশ্ন একটা এমসিকিউর মধ্যে। সো এইটাই হচ্ছে সেই প্রশ্নটা যে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? এটা হচ্ছে আমাদের অর্নিথিন চক্র। কোন চক্র? অর্নিথিন চক্র। কোন চক্র? অর্নিথিন চক্র। ভেরি গুড। ওকে? ঠিক আছে। আচ্ছা। এরপর দেখো হি গট প্রাইজ, এটা কি হবে? বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, না বাই এনগেজিং ইন, বা বাই হার্ড ওয়ার্ক, নাকি হচ্ছে বাই ইউজিং? কোনটা হবে সঠিক উত্তর বলো তো? কোনটা হবে সঠিক উত্তর? হ্যাঁ, অর্নিথিন চক্র। ৪৪ এর অ্যান্সারটা কি? ৪৪ এর অ্যান্সার হচ্ছে বেশিরভাগই করে দিয়েছো অর্নিথিন চক্র। আমাকে হচ্ছে এখন ৪৫ এর অ্যান্সারটা করে ফেলো। ওকে। হ্যাঁ, ঠিক আছে। সো দেখো আমাদের প্রশ্নটার উত্তর কি? মানে আমাদের হি গট প্রাইজ মানে হচ্ছে সে কি মানে যে সে হচ্ছে প্রাইজ পেয়েছে কেন? হার্ড ওয়ার্ক এর কারণে। সো এটাকে আমরা বলতে পারি কি যে মানে হার্ড ওয়ার্ক এর ফলে বা হচ্ছে হার্ড ওয়ার্ক এর কারণেই সে কি প্রাইজ পেয়েছে। তার মানে কি আমাদের এই ডিন্ট মানে কি? ডিন্ট মানে হচ্ছে যে প্রভাব। ডিন্ট মানে কি? প্রভাব বা হচ্ছে এটার কারণে। ঠিক আছে? সো প্রভাবের কারণে বা হচ্ছে প্রভাব হওয়ার কারণে আমরা বলতে পারি যে আমাদের হি গট প্রাইজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, মানে হচ্ছে তার হার্ড ওয়ার্কের প্রভাবেই কিন্তু হচ্ছে কি করছে? সে হচ্ছে এই পুরস্কারটা পেয়েছে। সো আমরা হচ্ছে এটার উত্তর এ। বাহ! এটা বিব্রেইনের বইয়ে আছে। ভেরি গুড। সো আমাদের কিন্তু বিব্রেইনারের বইতে হচ্ছে একদম এরকম যেগুলো আসতে পারে রিলেভেন্ট। অনেক সময় তোমরা বলে ফেলো যে এত সহজ কিংবা হচ্ছে এত কাছাকাছি এই উত্তরগুলো কিভাবে আসবে? না, এটা হচ্ছে বিষয় না। বিষয় হচ্ছে আমার কিরকম প্রশ্ন আসবে এটা কিন্তু হচ্ছে বিগত বছরগুলো থেকে মোটামুটি কিছুটা ধারণা করা যায়। সো এই ধারণারই একটা ফল হচ্ছে এইটা। ওকে? আচ্ছা, এরপর দেখো কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? আমাদের হচ্ছে ৫ টা অ্যান্টিবডি আছে আমাদের শরীরে। তার মধ্যে ইমিউনোগ্লোবুলিন ই যেটা আছে এইটা কিন্তু হচ্ছে আমাদের কি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট। কার সাথে সংশ্লিষ্ট? অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট। ওকে? ওকে, ওকে। তাহলে এটা কি? এটার উত্তরটা হচ্ছে আমাদের কোন অ্যালার্জি মানে কোন টা হচ্ছে অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? ইমিউনোগ্লোবুলিন এ। কি বলতেছি? ই। ওকে, ভেরি গুড। এই যে আমাদের হচ্ছে অচিনপুরের রাজকুমারী কিন্তু অ্যান্সার করে দিয়েছে যে ৪৬ এর ডি। ভেরি গুড। ওকে। এরপর দেখো ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? কোন অঙ্গাণুতে কি? প্রোটিন তৈরি হয় এবং প্রোটিন তৈরি হওয়া মানেই সেটার উত্তর হবে কি? রাইবোজোম। প্রোটিন তৈরি হওয়া মানেই কি? সেখানের উত্তরটা কি হয়ে যাবে? সেখানে উত্তরটা হয়ে যাবে রাইবোজোম। কি হবে? রাইবোজোম। তার মানে হচ্ছে এটার উত্তরটা যারা পেরেছো আমাকে একটু বলো তো যে এটার উত্তরটা কে করতে পেরেছো? এটার উত্তরটা কে করতে পেরেছো? রাইবোজোম। ভেরি গুড। ওকে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা কিন্তু অর্ধেক প্রশ্ন চলে এসেছি। এই যে আমাদের হচ্ছে আবার একটা ম্যাথ চলে এসেছে। স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু ৫ সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত? মানে হচ্ছে আমাদের জাস্ট a এর মানটা জানতে চেয়েছে। ঠিক আছে? আমাদের হচ্ছে এখানে a এর মান দেয়া আছে, আমাদের এখানে s এর মান দেয়া আছে, আমাদের এখানে t এর মান দেয়া আছে। সবগুলার মান দেয়া আছে। জাস্ট হচ্ছে আমাদের যেই সূত্র আছে সেই সূত্রতে বসিয়ে তুমি জাস্ট হচ্ছে একদম সিম্পলি এটা সলভ করে ফেলবা এবং অবশ্যই কিন্তু হচ্ছে এটা একবার চেক করে দেখবা এবং এটার উত্তর হবে ১৫ মিটার পার সেকেন্ড। কত হবে? ১৫ মিটার পার সেকেন্ড। এখানে টি দেয়া আছে, এস ও দেয়া আছে এবং এ ও দেয়া আছে। তোমার জাস্ট কাজটা কি হবে? তোমার কাজ হবে এখানে মানটা বসিয়ে ক্যালকুলেটরে দিয়ে অ্যান্সারটা বের করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি? টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য বা আমাদের টিস্যু কালচারটা করাই হয় এই উদ্দেশ্যে যেন যেন হচ্ছে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করতে পারি। কি করতে পারি? প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করতে পারি এবং এই ব্যাপারটাই কিন্তু আমাদের টিস্যু কালচারে আমরা দেখে থাকি যে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্যটাই কি? আমাদের প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করে। ঠিক আছে? ওকে, এরপর দেখো যে একটি বস্তু আবার একটা দেয়া আছে যে একটি বস্তু 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে এটি কত সময় শূন্য সেকেন্ড মানে কত সময় শূন্যে থাকবে? অর্থাৎ আমাদের একটা বস্তুকে যদি আমরা এত মিটার পার সেকেন্ড বেগে বা ভি এর মানটা দেয়া আছে, এটাকে যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করি তাহলে এটা কত সময় শূন্যে থাকবে? ঠিক আছে? সো এটাও হচ্ছে একটা ম্যাথ। সো অবশ্যই হচ্ছে ম্যাথগুলো সলভ করবা এবং এটার উত্তরটা কি হবে? দেখো এটা হচ্ছে আমাদের এটা এভাবে করতাম যে আমাদের এটা যেতে লাগবে ১ সেকেন্ড আর নামতে লাগবে হচ্ছে ১ সেকেন্ড। সো আমাদের এটা উপরে গিয়ে মানে হচ্ছে এটা যেহেতু 4.9 মিটার পার সেকেন্ড, সো এই কারণে হচ্ছে
আমরা হচ্ছে এটা আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা কত, সেটা হচ্ছে 9.8। সো এইগুলা হিসাব টিসাব করে তোমরা হচ্ছে আমরা তোমাদের নিশ্চয়ই হচ্ছে এগুলো শেখানো হয়েছে, তো সেখান থেকে তোমরা নিশ্চয়ই জানো এটার উত্তরটা কি হবে। এর উত্তর হবে 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড। ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? 1 সেকেন্ড। কি সেকেন্ড? 1 সেকেন্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা, বায়োলজি টিচার যখন হচ্ছে ফিজিক্স পড়াতে চাই। ঠিক আছে, এরপর দেখো পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? বেশ ভালো একটা প্রশ্ন। বলো তো যে আমাদের এই পৃথিবীর প্রাণীকুলের যে অস্তিত্ব, এই অস্তিত্বের মূলে কোন রাসায়নিক আমাদের হচ্ছে প্রক্রিয়াটা আবশ্যক? এটা আগে উত্তর করো তো, ততক্ষণে হচ্ছে আমি পানি খাই। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে তোমাদের অনেকই প্রশ্নের উত্তর ইতিমধ্যে করে দিয়েছো। সো এটা হচ্ছে পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? এটা হচ্ছে আমাদের মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। এটা কিন্তু আবার বায়োলজির প্রশ্ন, এটা হচ্ছে আমাদের রসায়নের প্রশ্ন। ঠিক আছে, সো পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্ব, এটা কে কে অ্যান্সার করেছে দেখি? হ্যাঁ, বেশিরভাগই কিন্তু 51 সি এর অ্যান্সার করেছে। তোমরা অনেকেই তো সবগুলো তো পারো, মাশাআল্লাহ, বাহ, ভেরি গুড। ওকে, সো পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়াটা অত্যাবশ্যক? এটা হচ্ছে আমাদের মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। ভেরি গুড। ওকে, এরপর দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর সরি ইউ মে রিফিউজ ইট। এখন এখানে কি অর হবে নাকি বাট হবে, অ্যাজ হবে নাকি এন্ড হবে? বলো তো এর অ্যান্সার কি হবে? এটা আসলে আমাদের হচ্ছে প্রতিনিয়ত মানে স্পোকেন ইংরেজির মতো হচ্ছে একটা উত্তর, ঠিক না? কারণ কি দেখো তো এখানে কি হবে, এই যে আচ্ছা এটা তোমরা সি বলতেছো কেন? ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, এটা তো দুইবারই মে আছে, তো এটার উত্তরটা তো অর হওয়ার কথা। এর উত্তরটা তো অর, যে আমাদের ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট। ঠিক আছে, ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট। ঠিক আছে, অপশন দেয়া হয়েছে অর, হ্যাঁ 52 হচ্ছে এ। ওকে, এরপর দেখো নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? যে সংশ্লিষ্ট পরমাণুর অক্সিজেন নাইট্রোজেন হ্রাস করা, তারপরে হচ্ছে নিজের বিজারণ ঘটানো, এটা মূলত নিজের বিজারণ ঘটানো, তারপর হচ্ছে ইলেকট্রন হারানো নাকি জারণ ঘটানো? এটা বিজারক পদার্থের বৈশিষ্ট্য কোনটা? নিজের বিজারণ ঘটানো নাকি জারণ ঘটানো, ইলেকট্রন হারানো নাকি সংশ্লিষ্ট পরমাণুর অক্সিজেন নাইট্রোজেন হ্রাস করা? কোনটা সঠিক উত্তর হবে বলো তো, কোনটা সঠিক উত্তর হবে? 52 এ, অনেকেই বলছে 52 এ, 52 এ অর বলে দিয়েছে অনেকেই। ভেরি গুড, হ্যাঁ অরটা, এটা আসলে আমাদের একটা স্পোকেন ইংলিশের মতো একটা উত্তর হয়েছে। ভেরি গুড। ওকে, 53 হচ্ছে সি, যে কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? এটার বিজারক পদার্থের বৈশিষ্ট্য আসলে এখানে মানে আমাদের সাধারণত হয় কি যে বিজারক পদার্থটা কি করে, জারণ ঘটায়, নিজের জারণ ঘটায় নাকি বা অন্যের অন্যের বিজারণ ঘটায়। ঠিক আছে, সো অন্যের এই কারণে আমাদের কিন্তু এই তিনটা যে তথ্য বললাম একটাও নাই, যে কারণে হচ্ছে এটার উত্তর কি হবে, ইলেকট্রন হারানো। অর্থাৎ তার নিজের কি হয়, তার নিজের হচ্ছে জারণ ঘটে, তার মানে কি, তার মানে সে হচ্ছে ইলেকট্রন হারায়। ঠিক আছে, জারণ মানে হচ্ছে আমরা সবাই জানি মানে সারণ। তো এরপরে হচ্ছে নিচের কোনটি সামঞ্জস্য বা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া? বলতো নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া? দেখি এটাকে কে অ্যান্সার করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ দিয়ে আছে, এটা হচ্ছে আমাদের একটা উদাহরণে দেয়া আছে এই এই প্রশ্নটার উত্তরের জন্য। নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া, ইলেকট্রন হারানো। ভেরি গুড, হ্যাঁ নিচের কোনটি সামঞ্জস্যতা বা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া? বলতো নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া, নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া? ইলেকট্রন হারানো, এখনো সবাই হচ্ছে উত্তর করতেছে। ভেরি গুড। অক্সিডেশন। তোমাদের কাছে বলে দিই, যাদের যাদের হচ্ছে মনে করো যে কোনো কারণে হয়তোবা পছন্দ হয়নি আজকের পরীক্ষা বা হচ্ছে ভালো লাগেনি, তাদের জন্য কিন্তু লাইফ সায়েন্সেরই আরো একটা আছে, সেটা হচ্ছে আমাদের জেইউডি কোর্স বা হচ্ছে জেইউডি এর জন্য আমাদের কিন্তু বিশেষায়িত গ্রুপ আছে। সো আমাদের এখনই হচ্ছে আমাদের এখানে তোমার দেয়া হবে, লিংকটা দিয়ে দেওয়া হবে কমেন্টে। তো তোমরা হচ্ছে সেই গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে নিবা, এবং হচ্ছে এই গ্রুপে যখন যুক্ত হবা তখন কিন্তু হচ্ছে তুমি জাবি ডি এর জন্য হচ্ছে বিশেষায়িত একটা প্রস্তুতি নিতে পারবা, এবং হচ্ছে এই প্রস্তুতিটা কিন্তু হচ্ছে তোমার শতভাগ কমপ্লিট হলে তুমি কিন্তু
হচ্ছে কোনো কারণে যদি মেডিকেল কারো না হয় বা হচ্ছে মেডিকেল যাদের ইচ্ছা ছিল মানে মিস গেছে অথবা হচ্ছে মেডিকেল পরীক্ষায় দিতে পারোনি তাদের জন্য কিন্তু হচ্ছে একটা ভালো অপশন থাকবে। আবিডির গ্রুপের এটা একটু দিয়ে দেন। ঠিক আছে? লিংকটা, গ্রুপের লিংকটা আরকি। ওকে? ঠিক আছে। গেল এটা? ডান। ভেরি গুড। 54 বি। 54 কি? 54 হচ্ছে বি না, 54 হচ্ছে এ। হাইড্রোজেন সালফাইড প্লাস সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে কি? পানি এবং হচ্ছে ৩ অণু সালফার। সো এটা হচ্ছে আমাদের একটা সামঞ্জস্যতা বিক্রিয়া। এটা কি? একটা সামঞ্জস্যতা বিক্রিয়া। কি বিক্রিয়া? সামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে? তাহলে নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া? সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড প্লাস সালফার উৎপন্ন করবে কি? ২ অণু পানি এবং হচ্ছে আমাদের 3S। এটা হচ্ছে একটা সামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে খুব সহজ একটা প্রশ্ন, প্রথম অধ্যায়ের প্রশ্ন বা হচ্ছে কোষ ও এর গঠনের প্রশ্ন যে নিচের কোনটি পিউরিন বেস? আমরা সবাই জানি যে আমাদের পিউরিন বেসের মধ্যে কে আছে? আমাদের পিউরিন বেসের মধ্যে আমাদের হচ্ছে আমাদের কি আছে? পিউরিন বেসের মধ্যে আমাদের হচ্ছে প্রথমত আমি হচ্ছে দেখাচ্ছি আমাদের হচ্ছে অ্যাডেনিন এবং হচ্ছে গুয়ানিন আছে। আর আমাদের যে পাইরিমিডিন বেস এটার মধ্যে কে আছে? এটার মধ্যে আছে আমাদের সাইটোসিন, থায়ামিন এবং আমাদের যদি থায়ামিন না থাকে ডিএনএ তে সেক্ষেত্রে আমাদের সেই ডিএনএ আরএনএ তে কি থাকবে? আরএনএ তে থাকবে হচ্ছে ইউরাসিল আর ডিএনএ তে থাকবে কি? ডিএনএ তে থাকবে হচ্ছে আমাদের থায়ামিন। তার মানে অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুজন কি? এই দুজন হচ্ছে আমাদের পিউরিন বেস। তার মানে এর মধ্যে পিউরিন আছে কোনটা? এই যে আমাদের অ্যাডেনিনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা কি হবে? 55 এর ডি। 55 এর কি? ডি। ওকে? আচ্ছা, যারা আসলে পরীক্ষা দিয়ে এসেছে তারা খুব বিরক্ত হচ্ছে যে আমি এত কথা কেন বলছি? আমার প্রয়োজন উত্তর। আপনি এত কথা কেন বলতেছেন? সমস্যা নাই। দেখো, দেখাচ্ছি। সো এরপরে কি আছে? মানবদেহের ৭ম করটিকা। কত নাম্বার? ৭ম। আমাদের ১২ টা করটিকা স্নায়ুর মধ্যে আমাদের ৭ম যে করটিকা স্নায়ু এটার নাম কি? এটার নাম হচ্ছে ফেসিয়াল স্নায়ু। কি স্নায়ু? ফেসিয়াল স্নায়ু। এটা কিন্তু ৮ম অধ্যায়ের প্রশ্ন মানে সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের প্রশ্ন এবং এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বরাবরই আমি বলে থাকি যে আমাদের এই অধ্যায়টা বা সমন্বয় নিয়ন্ত্রণ, মানব জীবনের ধারাবাহিকতা এবং তোমরা লাইফ সায়েন্সে পড়তে গেলে তোমাকে মানব শারীরতত্ত্ব মানে কি বলে এটাকে প্রতিরক্ষা অধ্যায়টা সবথেকে ভালো পড়তে হবে। কারণ হচ্ছে এই অধ্যায়টা নিয়ে তুমি কিছুদিন পর পড়াশোনা করবে। তো অবশ্যই তোমাকে এটা পড়তে হবে না। সো এই কারণে হচ্ছে এই অধ্যায়টা বেশি ভালো করে পড়ে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কোন দ্রবণের OH বা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এই ম্যাথগুলো করতে যে কি মজা। সো OH আয়নের ঘনমাত্রা হচ্ছে এত দেয়া আছে। সো তোমাকে বের করতে বলছে কি? pH। আমরা জানি আমরা হচ্ছে কি পিকে আচ্ছা, সো pH ইকুয়াল কি? pH ইকুয়াল হচ্ছে 14 POH। সো এখানে তুমি হচ্ছে এটার POH বের করবা বা এটার ঘনমাত্রা বের করবা। তারপরে কি? তারপরে হচ্ছে 14 দিয়ে বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে আমাদের pH এর মানটা বের করে ফেলতে পারবো। সো pH এর মানটা এখান থেকে কত বের হয়েছে? আমরা হচ্ছে বের করে রেখেছি। সো আমাদের এটার উত্তর হয়েছে আমাদের 10.54। ঠিক আছে? অবশ্যই হচ্ছে ম্যাথটা করে রাখবা। অবশ্যই কি? ম্যাথটা করে রাখবা। সো pH এর ম্যাথ বা হচ্ছে আমাদের এই পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু প্রতি বছর যেকোনো মেডিকেল বলো বা হচ্ছে যেকোনো ভার্সিটি যেকোনো ক্ষেত্রেই হচ্ছে পিএইচ এর ম্যাথগুলো কিন্তু বরাবরই দিয়ে থাকে। সো অবশ্যই হচ্ছে এই ম্যাথগুলো কিন্তু মানে প্র্যাকটিস করতেই হবে যেকোনো ভর্তি পরীক্ষার আগে। সো তারই একটা আমরা হচ্ছে উদাহরণ দেখতে পেলাম যে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দেয়া আছে এবং পিএইচ এর মানটা। অনেকে বের করবে কি OH এর ঘনমাত্রাটা বের করার পর কিন্তু আমাদের পিএইচটা 14 দিয়ে মাইনাস করে এরপরে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে? সো এটা কত? 10.54। এরপর দেখো নিচের কোনটি অসংরক্ষণশীল বল? এটা মানে প্রথম অধ্যায় থেকে এবার বেশ ভালো প্রশ্ন দিয়েছে। সো নিচের কোনটি অসংরক্ষণশীল বল? এটা তো আমরা বুঝতেই পারতেছি কোনটা অসংরক্ষণশীল বল হতে পারে বলো তো? কোনটা? অসংরক্ষণশীল মানে হচ্ছে সংরক্ষণশীল নয়। সম্পূর্ণ কি বলে এটাকে? ব্যাক করবে না। বা মানে হচ্ছে যে আমার এখানে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের পার্থক্য আমরা নিশ্চয়ই জানি। যেটা হচ্ছে কি সম্পূর্ণরূপে যদি কনভার্টেবল হয়। সো এর মধ্যে কোনটা আমাদের কনভার্টেবল না? সান্দ্র বলটা কিন্তু এখানে কনভার্টেবল না। সো এই কারণে আমাদের এটা কি একটা অসংরক্ষণশীল বল। এটা কি একটা অসংরক্ষণশীল বল। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর দেখো দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। এটা কি? বলতো সেটা হচ্ছে যে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড মানে হচ্ছে অলরেডি আমাদের এটা পাস্ট আকারে আছে। রাইটলি একটা অ্যাডভার্ব আছে। এটা কি হবে বলতো? হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। এটা কি হবে? এটার আমাদের হচ্ছে এটা টেন্স। অনেকদিন পর হচ্ছে আমরা একটা টেন্সের আমরা হচ্ছে কি বলতে পারি? টেন্সের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। সো এটা কি হবে বলতো? যে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড কি? রাইটলি। ওকে, এটা আমার হচ্ছে মনে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ এর মধ্যে একটা কনফিউশন লাগতেছে। তো তোমাদের কি মনে হয়? দেখি তো এটা কে বলতে পারে? এটা কে হচ্ছে আমাকে একটু কনফিউশনটা দূর করতে পারে যে হি সিমস তাকে দেখা গিয়েছিল বা হচ্ছে তাকে মনে হচ্ছে যে সে হচ্ছে রাইটলি অ্যাক্ট করেছে। সো এটা কি হতে পারে? পাস্ট কন্টিনিউয়াস নাকি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ? আমাকে বলো তো এটার উত্তর কি হবে? পারফেক্ট ইনফিনিটিভ নাকি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস?
সান্দ্র বল অনুসারীটার হচ্ছে বেশিরভাগই হচ্ছে বলতেছে ডি, তার মানে হচ্ছে হ্যাঁ, আমি যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটা দূর করে দিয়েছো। এটা কি পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। ওকে, আচ্ছা গেল। এরপর দেখো এনজিওপ্লাস্টি করলে কি হয়। এনজিওপ্লাস্টি মূলত এ কারণেই করা হয় যে আমার যেই সরু ধমনী, ধরো আমার হচ্ছে অতিরিক্ত ফ্যাট খাওয়ার কারণে হয়তোবা আমার রক্তনালীতে হচ্ছে ব্লকেজ ঘটে গেছে। ব্লকেজগুলো কেমন ঘটে, কোলেস্টেরল এসে আমার যে রক্তনালী আছে সেটাকে সরু করে দেয়। তো সেই সরু ধমনীটাকে আমি যদি হচ্ছে প্রশস্ত করতে চাই, সেখান জন্য কিন্তু হচ্ছে আমি এনজিওপ্লাস্টি করি। এনজিওপ্লাস্টি 3 প্রকারের হয়ে থাকে। তার মধ্যে সবথেকে পরিচিত যে এনজিওপ্লাস্টিটা আছে সেটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি এবং হচ্ছে সবথেকে বহুল প্রচলিত আপাতত। ওকে, সো সরু ধমনী প্রশস্ত করে। আচ্ছা, এরপরে হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, এটা হচ্ছে আমাকে উত্তর করো। 10% কত পার্সেন্ট, 10% কত পার্সেন্ট, 10% সোডিয়াম কার্বনেট এর দ্রবণের মোলারিটি কত। দেখি এটাকে কি অ্যান্সার করেছে। 61 এর অ্যান্সারটা কে করেছে। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, 10%, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। ঠিক আছে, 10% এর আমাদের সোডিয়াম কার্বনেটের মোলার আণবিক ভর হচ্ছে কত, 106। কত 6, 106। এরপরে করো, এরপরে করো দেখি তো। 61 ডি, ভেরি গুড। হ্যাঁ, এটার উত্তরটা কত, 0.94। কত 4, 0.94। আমাদের কোন একটা সোডিয়াম 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি বা এম এর মানটা কত, 10%। আর এটা কত, এটা হচ্ছে 106। এটা হিসাব নিকাশ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি 0.94, 0.94। ভেরি গুড। এরপর দেখো নিচের কোন বায়ু দূষক এসিড বৃষ্টি ঘটায়। খুবই পরিচিত একটা প্রশ্ন, কোন বায়ু দূষক এসিড বৃষ্টি ঘটায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য আসলে মানে প্রশ্নটা ভাবা ভাবা উচিত না। ঠিক আছে, ওই যে আমাদের এসিড বৃষ্টি মানে কি, এসিড বৃষ্টি মানে হচ্ছে আমাদের এখানে সালফিউরাস অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের একটা সংমিশ্রণ ঘটবে বা সেখান থেকে আমাদের এই অ্যাসিড বৃষ্টিটা সংঘটিত হবে। সো সেই হিসাবে আমাদের হচ্ছে ভাবাই উচিত না। এটার উত্তর আমরা একদম নিশ্চিন্তে দিয়ে দিব কি, আমাদের সালফার ট্রাইঅক্সাইড বা SO3। ঠিক আছে, SO3। ওকে, নিচের কোনটি, হ্যাঁ 62 হচ্ছে কি, 62 হচ্ছে এ সালফার ট্রাইঅক্সাইড। আসলে ভাবার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের এটা কি হবে, এটা হবে সালফার ট্রাইঅক্সাইড। কোনটি হচ্ছে বায়ুদূষক, কোন বায়ুদূষক এসিড বৃষ্টি ঘটায়, সালফার ট্রাইঅক্সাইড। এরপর দেখো সংগ্রহিত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়। সংগ্রহিত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা যে মানে কোনো কারণে যদি দুধ সংগ্রহ করা হয় তাহলে সেটার যে পিএইচ এটি নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়। সো এটার মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড আছে, তার মানে হচ্ছে আমরা এখানে কোনটা ব্যবহার করব বলো তো। আমরা হচ্ছে এখানে কোনটা ব্যবহার করব, আমরা এখানে মূলত সোডিয়াম কার্বনেট আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দুইটাই ব্যবহার করতে পারি। সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট, যদি হচ্ছে কেউ দুইটাই দাগায় তাহলে সম্ভবত তার উত্তর হয়েছে, অথবা হচ্ছে শুধুমাত্র প্রথমটা তার দাগাতে হয়েছে। ঠিক আছে, আমরা সাধারণত বলি যে দুইটা সঠিক উত্তর থাকলে প্রথম যেটা উত্তর সেটা হচ্ছে দাগানোর জন্য। তাহলে সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়, সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট উভয়। সো যেটা হচ্ছে তোমার এর মধ্যে প্রথমটা সঠিক উত্তর আকারে হচ্ছে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তাপের যান্ত্রিক সক্ষমতার একক, তাপের যান্ত্রিক সক্ষমতার একক, এটা হচ্ছে আমাদেরকে উত্তর করতে হবে। বলতো তাপের যান্ত্রিক সক্ষমতার একক কি হবে। খুব সহজ, যান্ত্রিক আর হচ্ছে আমার তাপের নিজের একক দুইটা মিলিয়ে হচ্ছে তোমার এখানে অ্যান্সার করতে হবে। দেখি এটা কে কে করতে পারে, যে তাপের যান্ত্রিক সমতার একক কি। তাপের, এটা হচ্ছে 64 নাম্বার প্রশ্ন, 64 নাম্বার প্রশ্ন, তাপের যান্ত্রিক সক্ষমতার একক কোনটি। ঠিক আছে, দুইটা কি দাগান যায় স্যার। দুইটা আমরা সাধারণত যেটা বলে থাকি যে আমরা হচ্ছে প্রথমটা সঠিক উত্তর দাগানোর কথা। হ্যাঁ, সো সেই হিসাবে আমরা প্রথমটাই ধরে নিব। ঠিক আছে, যে এটা ওকে। জুল পার ক্যালোরি, আমরা জানি তাপের একক হচ্ছে জুল এবং হচ্ছে এটার যান্ত্রিক সক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি। ওকে, এবার দেখো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা আমরা হচ্ছে একটা ট্রিক্স আমরা ইউজ করি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যতীত বা HCl ব্যতীত সকল এমন ধরনের পদার্থ যেগুলোর হচ্ছে কি আছে, সি আছে। সো HCl ব্যতীত আমাদের এখানে সি আছে কার, সোডিয়াম কার্বনেটের। কার আছে, সোডিয়াম কার্বনেট। এটা কিন্তু হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা অনেকে হচ্ছে এই প্রশ্নের উত্তর করে ফেলেছে। এটা কত নাম্বার, 66 নাম্বার। ভেরি গুড। এই প্রশ্নটা আমার খুব ইচ্ছা ছিল যে এই প্রশ্নটা যেন কখনো না কখনো আসে, এবং এবার যে হচ্ছে সেই প্রশ্নটা চলে এসেছে। কোন কোষ হেপারিন তৈরি এবং নিঃসরণ করে। এটার উত্তরটা কি হবে, বেজোফিল। বেজোফিল কি, এক ধরনের শ্বেত রক্তকণিকা, এক ধরনের কি শ্বেত রক্তকণিকা। ঠিক
ঠিক আছে, এক ধরনের শ্বেত রক্তকণিকা। সো এই শ্বেত রক্তকণিকাই হচ্ছে আমাদের সেই বেজোফিল। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের হেপারিন তৈরি এবং নিঃসরণ করে। এরপরে হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ যদি 100 প্লাস মাইনাস, এটা মূলত প্লাস মাইনাস হচ্ছে 1 দেওয়ার কথা আর কি, প্লাস মাইনাস 1 সেন্টিমিটার হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? ঠিক আছে, এটা হচ্ছে আবার প্রথম মানে পদার্থ প্রথম পত্রের প্রথম অধ্যায়। বুঝলাম না, প্রথম পত্রের প্রথম অধ্যায় দিয়ে এতগুলো প্রশ্ন কেন দিয়েছে? এর উত্তরটা হচ্ছে কি 3%। কত পার্সেন্ট? 3%। এগুলো হচ্ছে সাধারণত আমাদের ওই যে অনুশীলনীর প্রশ্নের মধ্যে আমরা হচ্ছে এটা অ্যান্সার করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা অনুশীলনীর প্রশ্ন। এটা কি একটা অনুশীলনীর প্রশ্ন? ঠিক আছে, ওকে, ডান। এরপরে দেখো এটা গেল। এরপরে হচ্ছে আমরা 68 তে চলে যাই, যে ডাক্টাস কুভেরি। ভেরি গুড। আমরা হচ্ছে এখন একটা বায়োলজিক্যাল প্রশ্ন, বিশেষ করে হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন। ডাক্টাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? আমরা জানি যে আমাদের রুই মাছের যে শিরাগুলো আছে সেগুলো একত্রিত হয়ে আমাদের একদম পেছন দিকে বর্ধিত হওয়ার পরে আমাদের যেই অংশটায়, আরেকটা জিনিস জানিয়ে রাখি যে রুই মাছের যে হৃৎপিণ্ড সেটা কোন ধরনের? সেটা হচ্ছে শিরা হৃৎপিণ্ড। তো সেই শিরাতন্ত্রেরই অংশ হচ্ছে আমাদের কে? শিরাতন্ত্রের অংশ হচ্ছে আমাদের ডাক্টাস কুভেরিকে, ডাক্টাস কুভেরি। ঠিক আছে, ডাক্টাস কুভেরি হচ্ছে আমাদের কি রুই মাছের শিরাতন্ত্রের অংশ। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? মান শূন্য নয় এমন ভেক্টরকে তার নিজের মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এটা হচ্ছে আমরা যখন আমাদের এইচএসসি লাইফের একদম প্রথমে উঠি, অর্থাৎ একদম শুরুতে যখন হচ্ছে আমরা আমাদের পড়া শুরু করি, অর্থাৎ সাধারণত দেখা যায় আমরা প্রথম অধ্যায় না পড়ে আমরা হচ্ছে সরাসরি দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়টা শুরু করি, এবং সেখানে হচ্ছে আমরা এই প্রশ্নটা পড়ি, এবং এটা খুব সুন্দর করে লেখা আছে যে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা একক ভেক্টর পাই। তাকে কি পাই? একক ভেক্টর। আমার খুব পছন্দের একটা প্রশ্ন, মানে প্রশ্নটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, সো এটা আশা করি সবাই পেরেছো যে এটা হচ্ছে একক ভেক্টর। ভেরি গুড, হ্যাঁ, একক ভেক্টর। ঠিক আছে, ওকে। পদার্থের অনেকক্ষণ পর একটা প্রশ্ন আমি তোমাদেরকে একদম আমার মন খুলে উত্তর করতে পারলাম, যেহেতু পদার্থের আমার খুব বেশি প্র্যাকটিস নাই, যে কারণে হচ্ছে আমি তোমাদেরকে উত্তরগুলোই বলতে পারছি। এর সাথে সাথে যে অনেক বেশি এক্সপ্লানেশন আছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে আপাতত দিতে পারছি না, কারণ হচ্ছে এটার এক্সপ্লানেশন সহ সবগুলার আমাদের হচ্ছে প্রশ্ন উত্তর তোমাদের সামনে খুব দ্রুতই চলে আসবে। ওকে, আচ্ছা। যেহেতু 100টা প্রশ্ন খুব দ্রুত সলভ করানোর কথা, সো এরপর দেখো পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ হচ্ছে হৃৎস্পন্দনের ধীরগতিটাকে নিয়ন্ত্রণ করে দেওয়া, অর্থাৎ হৃৎস্পন্দনের যে ধীরগতি আছে এটাকে নিয়ন্ত্রণ করা। কিরকম? যে আমার হৃৎস্পন্দনটা যদি খুব স্লোলি হয় সেক্ষেত্রে আমার মানে পেসমেকার কি করে, এখানে একটা ইলেকট্রিক পটেনশিয়াল ক্রিয়েট করে, যে কারণে হচ্ছে আমরা কি করি, যে কারণে হচ্ছে আমরা এই আমার হৃৎপিণ্ডটা খুব দ্রুত সঞ্চালিত হয় বা তার স্বাভাবিক গতিতে সঞ্চালিত হয়, যে কারণে আমার রক্ত পাম্পিংটাও কি ঠিকঠাক চলে, এবং এই কারণেই হচ্ছে আমার এটা হৃৎস্পন্দনের ধীরগতিটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে দেখো দ্য টার্ম ব্রেভ। ব্রেভ কি বলতো? একটা কনজাংশন নাকি ইন্টারজেকশন নাকি অ্যাডভার্ব নাকি হচ্ছে প্রিপোজিশন? যে ইউ আর এ ব্রেভ, ইউ আর এ ব্রেভ পারসন। সো এটা হচ্ছে আসলে বোঝাই যাচ্ছে যেটা হচ্ছে কি, এটা একটা আমাদের ইন্টারজেকশন হবে। কি হবে? এটা একটা ইন্টারজেকশন হবে। আমি যদি ভুল না করি এটার উত্তরটা কি হবে? এটা একটা ইন্টারজেকশন হবে, যে ইউ আর ব্রেভ, এটার উত্তরটা কি হবে? সরি, মানে এটা টার্ম ব্রেভ কি, এটা একটা আমাদের ইন্টারজেকশন। কি হবে? ইন্টারজেকশন। ঠিক আছে, ইন্টারজেকশন। ওকে, এবার দেখো নিচের কোনটি উভধর্মী যৌগ? এটা হচ্ছে আমাদের একদম মানে কি বলবো, ছোটবেলা থেকে আমরা জানি যে মানে আমাদের উভধর্মী মানে হচ্ছে যে যখন প্রয়োজন আমাদের এই যে আমরা এসিড কিংবা ক্ষারের কথা বলি না, সো এসিড কোনটা বলি? এসিড হচ্ছে আমাদের এসিড হচ্ছে H+ বা হাইড্রোজেন আয়ন বা প্রোটন, আর OH- কি, এটা হচ্ছে আমাদের ক্ষার। মানে ক্ষারের হিসাবে আমরা চিনে রাখি যে আমাদের এসিড হচ্ছে হাইড্রোজেন আয়ন দেয়, ক্ষার হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দেয়। সো এই দুইটাই কার মধ্যে আছে? এই চারজনের মধ্যে পানির মধ্যে আছে। তো সেই হিসাবে একদম ইজিলি আমরা বলতে পারি কি, যে আমাদের এটার উত্তরটা কি হবে? আমাদের পানি। ঠিক আছে, পানি। ওকে, H2O। ওকে, এবার দেখো দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার অনুপাত কত? এখানে হচ্ছে কম্পাঙ্কের অনুপাত, মানে হচ্ছে আমাদের এই যে কম্পাঙ্কের অনুপাত দেয়া আছে বা n এর মান দেয়া আছে, তাহলে হচ্ছে n বা f এর মান দেয়া আছে, তাহলে হচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার অনুপাতটা হচ্ছে আমার এখান থেকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, সো 5:6 হলে কি হবে? এটা হচ্ছে সম্ভবত আমাদের 73-এর কত হওয়ার কথা? 5:6 হলে 6:5 মানে হচ্ছে 1 বাই এত। সো এটার কারণে আর কি, এটার একটার বিপরীত, ঠিক না? একটার কি বিপরীত? শব্দের কম্পাঙ্ক আর তরঙ্গ এরা কি, এরা হচ্ছে একটার ডিসপ্রপোর্শনাল, একটার কি ডিসপ্রপোর্শনাল। সো ডিসপ্রপোর্শনাল হওয়ার কারণে এটাকে জাস্ট উল্টা দিলেই হবে। সো 5:6 কে আমরা হচ্ছে কি বলতে পারি? 6:5। ঠিক আছে, এটা কিন্তু খুব ট্রিকি এবং খুব মজার একটা প্রশ্ন ছিল, ঠিক না? মজার একটা প্রশ্ন, যে আমার হচ্ছে দেয়া আছে মান, জাস্ট হচ্ছে তুমি এটাকে উল্টাই দিবা, শেষ। ওকে, ওকে, এবার দেখো I have a cow which is red. The principal class in this in the sentence is, যে আমার এখান থেকে প্রিন্সিপাল ক্লাস কোনটা? প্রিন্সিপাল
এটা তো বোঝাই যাচ্ছে যে আমি যেইটা হচ্ছে আমার বোঝাচ্ছে কোন একটা অর্থ বোঝাচ্ছে, বাট এটার সাথে আরো একটু কিছু অ্যাড না করলেও এটা অর্থ বোঝাবে। এটা তো আমরা হচ্ছে মোটামুটি সবাই জানি। মানে ইংরেজি প্রশ্নটা আসলেই খুব মজার হয়েছে, বা হচ্ছে তোমাদের যারা নার্সিং আছে তাদের স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে আমি বলব। কারণ হচ্ছে যে এখানে বেশিরভাগ প্রশ্নই হচ্ছে কমন। বেশিরভাগ ক্ষেত্রে তুমি হচ্ছে উদাহরণগুলো নাও পড়লে তুমি হচ্ছে এটা কখনো না কখনো দেখেছো, বা হচ্ছে তোমার অটোমেটিক সিক্স সেন্স কাজ করলে তুমি হচ্ছে এটা অ্যান্সার করতে পারবে। সো আই হ্যাভ এ কাউ, এটা আমার একটা কাউ আছে, এটাই হচ্ছে আমার কি প্রিন্সিপাল ক্লজ। ওকে, আচ্ছা, এবার দেখো পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন কত হবে বলতো? পৃথিবীর যদি ঘূর্ণন না থাকতো তাহলে হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর কি হতো বলতো? ওজনটা কিন্তু বৃদ্ধি পেত। ওজনটা কি? ওজনটা কিন্তু বৃদ্ধি পেত। তার মানে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন কি বৃদ্ধি পেত বা বৃদ্ধি প্রাপ্ত হতো। ওকে, আচ্ছা, এরপর বলো দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন। রোটেশনের অ্যাডভার্বটা কি? ঠিক আছে, অনেকে আমরা হচ্ছে চিনি যে আমাদের যদি হচ্ছে এলওয়াই থাকে তাহলে এই হচ্ছে সেটা, তাহলে সেটা কি? সেটাই হচ্ছে অ্যাডভার্ব। দেখি আমাদের হচ্ছে এটা হয় কিনা, যে আমরা ছোট মানে আমাদের যে ট্রিক্স আছে, আমাদের যে ইংরেজি ট্রিক্স আছে, সেই ইংরেজি ট্রিক্স অনুযায়ী আমরা কি বলি যে কোন শব্দের শেষে যদি এলওয়াই থাকে তাহলেই হচ্ছে সেটা অ্যাডভার্ব। তো দেখি আমরা হচ্ছে এটা উত্তরটা হয় কিনা, দেখি তোমরা কি বলো। তোমরা কি বলো আমি একটু দেখি। ক্লাসে ক্লাসে 20 মিনিট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আসলেই হচ্ছে আমাদের ট্রিক্সটা কিন্তু কাজে লেগেছে যে এলওয়াই বা রোটেশনালি, এটাই হচ্ছে কি আমার রোটেশনের অ্যাডভার্ব। ঠিক আছে, রোটেশনের অ্যাডভার্ব। ওকে, এরপর দেখো শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পন্ন করে? ঠিক আছে, শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে। আচ্ছা, সম্পূর্ণ শোষণ করে এটার মানে কি? বর্ণহীন হয়ে যায়। এটার মানে কি? বর্ণহীন হয়ে যায়। এটার মানে কি? বর্ণহীন হয়ে যায়। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে সোনালী হলুদ দেয়া যে সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে তুমি নিশ্চয়ই পড়েছো যে সোডিয়াম কি করে? সোডিয়াম হচ্ছে যখন তাকে কোবাল্ট ব্লু গ্লাসের আন্ডারে দেওয়া হয় তখন কিন্তু সে বর্ণহীন দেয়। ঠিক আছে, বা বর্ণহীন হয়ে যায়। কি হয়? বর্ণহীন হয়ে যায়। সো এই সিক্স সেন্সকে কাজে লাগিয়ে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো যে এটার উত্তরটা কি হবে? সোনালী হলুদ। ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? সোনালী হলুদ। বেশ সহজ একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, ওকে, ডান। এরপরে চলে আসো কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো। ঠিক আছে, যে বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটা জেনেরিক, কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো, যে কোনো একটা থেকে তোমার হচ্ছে এটাকে তোমার উত্তরটা সম্পন্ন করতে হবে। বলো তো এটার উত্তরটা কি হবে? এখানে হচ্ছে সরাসরি বলে দিয়েছে যে ড্যাশ বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট। তার মানে কি? এটার উত্তরটা কি হবে? যে দ্য বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট। যেহেতু হচ্ছে আমার এখানে কি বেঙ্গলিজ বা জাতির কথা বলা আছে, সো আমরা হচ্ছে এটা আমাদের এই সেন্সে আমরা হচ্ছে এটার উত্তর কি করব? যে দ্য বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট। ওকে, আচ্ছা, এরপর দেখো এটা একটু বেশ কনফিউজিং প্রশ্ন ছিল যে হি ড্যাশ ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। তো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বিলো। উইল হ্যাভ স্টাডিড, হ্যাড স্টাডিড, ওয়াজ স্টাডিং, নাকি হচ্ছে হ্যাজ স্টাডিড। যে হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, তখন সে আসলে কি করছিল? হ্যাজ স্টাডিড, ওয়াজ স্টাডিং, নাকি হচ্ছে উইল হ্যাভ স্টাডিড, নাকি হ্যাড স্টাডিড। এটা আসলে হচ্ছে আমাদের একটা খুব সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন কেন এই হিসাবে? যে এটা হচ্ছে তুমি তোমার মানে সেন্স বা হচ্ছে স্পোকেন এই ব্যাপার থেকেই কাজে লাগিয়ে তুমি হচ্ছে এটার উত্তরটা সঠিক করতে পারবে, বা এটা যে আসলেই সঠিক এটা তুমি নিশ্চিত করতে পারবে। ঠিক না? তো এ কারণে আমরা বলতে পারি কি যে হি ওয়াজ স্টাডিং, সে পড়াশোনা করছিল কখন? হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। ঠিক আছে, তার মানে হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। তার মানে এটা সঠিক উত্তর কি? যে ওয়াজ স্টাডিং। ঠিক আছে, ওকে। এরপর দেখো কত সালে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? তোমরা নিশ্চয়ই জানো যে ঢাকা মেডিকেল কলেজের এখন চলছে কত? K83 সম্ভবত। এটা হচ্ছে K83 হবে। তার মানে হচ্ছে 83 বছর আগে। 83 বছর আগে মানে কি? 83 বছর? হ্যাঁ, 83 বছরই তো হওয়ার কথা। তাহলে 83 বছর হলে এটা কত সাল হবে বলো তো? 83 হলে এটা কত সাল হবে? আমাদের হচ্ছে অনেক সাল আগে। এটা হচ্ছে আমরা যতদূর জানি যে এটা এটা কত সালে? 1946 সালে। ভেরি গুড। 1946 সালে। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? 1946 সালে। চিন্তা করো যারা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে, যারা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা অনেক বড় একটা হবে যে আমি ঢাকা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা দাগিয়েই হচ্ছে আমি চান্স পেয়েছি। ঠিক না? ব্যাপারটা কিন্তু অসাধারণ। ওকে?
ওকে, কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? 1946। ঠিক আছে। এবার দেখো আরেকটা রসায়নের প্রশ্ন যে কোন ধাতুর আধিক্যের কারণে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়? হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয় কোন ধাতুর আধিক্যের কারণে? ঠিক আছে, আমরা হচ্ছে এটা সম্ভবত আমাদের কোন অধ্যায়ের প্রশ্ন? এটা হচ্ছে আমাদের ওই যে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, ঠিক না? তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এটার উত্তরটা কি হবে বলো তো? এটার উত্তরটা কি হবে? ক্রোমিয়াম। কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিনের উৎপাদন বাধাপ্রাপ্ত হয়? কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিনের উৎপাদন বাধাপ্রাপ্ত হয়? ক্রোমিয়ামের আধিক্যে হচ্ছে আমার হিমোগ্লোবিনের উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। ঠিক না? হ্যাঁ, ক্রোমিয়াম হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে। এবার দেখো নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? এটা হচ্ছে আমাদের রসায়নের চতুর্থ অধ্যায় থেকে এসেছে, প্রথম পত্রের। কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? এটা কিন্তু নাইট্রোজেন। পরিবেশ দূষকের প্রতীক কোনটি? নাইট্রোজেন। ওকে, সো এখানে তোমাকে কনফিউশন করে দিয়েছে হচ্ছে টিটা দিয়ে, বাট হচ্ছে এটার কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমাদের উত্তরটা কি? নাইট্রোজেন। উত্তরটা কি? নাইট্রোজেন। ওকে, আচ্ছা। এরপর দেখো এবারে আমার সবথেকে ফেভারিট একটা প্রশ্ন যে জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত, জেনেটিক ভাবে বা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। আমরা জানি কোষের মৃত্যু দুই ভাবে ঘটে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। ঠিক আছে, সো এর মধ্যে নেক্রোসিস যেটা আছে এটা কি? এটা হচ্ছে আমাদের পুষ্টির অভাবে। এটা কি? এটা হচ্ছে পুষ্টির অভাবে। আর আমাদের এই জেনেটিক্যালি মৃত্যু যেটা আছে এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস। তাহলে পুষ্টির অভাবে হচ্ছে নেক্রোসিস, আর পুষ্টির অভাবে কি? আমার সরি, এই জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে আমার অ্যাপোপ্টোসিস। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সড়ক পথের সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে কোন জেলাটি অতিক্রম করতে হবে? বাপরে, এটা কোন ধরনের প্রশ্ন দেখছো? মানে কি ভয়ঙ্কর একটা প্রশ্ন হচ্ছে তারা ইউজ করছে যে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে, আমরা যদি সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্ব অতিক্রম করে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা যেতে চাই, সেক্ষেত্রে কোন জেলাটি অতিক্রম করতে হবে? এটার উত্তরটা হচ্ছে সিরাজগঞ্জ। এটার উত্তরটা কি? সিরাজগঞ্জ। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? ঠিক আছে? ওকে, এটা কি? এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ, এবং এটা কি? এটা হচ্ছে আমাদের ইউরোবাইলেজ। ঠিক আছে? এটা হচ্ছে ইউরোবাইলেজ। এটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্লাসে পড়েছিলাম না কোষ রসায়ন, কোষ রসায়নের মধ্যে কিন্তু এই ইউরেজ, ইউরিয়েজ, তারপরে হচ্ছে ইউরিবাইলেজ, ইউরিকেজ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে ছিল। ঠিক না? এবং হচ্ছে সেখানে এনজাইমের কার্যপ্রণালীগুলো ছিল। সো সেখান থেকে কিন্তু প্রশ্নটা চলে এসেছে যে কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে সাহায্য করে। আচ্ছা, এবার দেখো ডেটলের মূল উপাদান কি? এটা হচ্ছে আমাদের হচ্ছে একটু আমাদের কি বলতে পারি, আমাদের যে আমাদের এই প্রশ্নটা হচ্ছে বেশ ভালো একটা প্রশ্ন যে ডেটল, আমরা যে হচ্ছে ডেটল সাবান না, মানে হচ্ছে আমাদের যে ডেটল আমরা হচ্ছে ব্যবহার করে থাকি আমাদের পরিষ্কারকের জন্য, তো সেই ডেটলটার মূল উপাদানটা কি? সেই মূল উপাদানটা কিন্তু হচ্ছে ক্লোরোজাইলিনন। ঠিক আছে, ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল হচ্ছে আমাদের ডেটলের মূল উপাদান। তাহলে ডেটলের মূল উপাদান কি? এটা কে কে উত্তর করছে একটু দেখি তো। আমাদের 86 নাম্বার উত্তরটা কার কার হয়েছে আমাকে একটু জানাও যাও, বা হচ্ছে কে কে আগে জানতে, কে কে আগে জানতে এটা আমাকে বলো তো। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি হচ্ছে এই কর্নারে এসে দেখতেছি তো। ওকে, ডান। গেল। আমাদের নেটওয়ার্ক কি আটকে গেছে? না, ঠিক আছে। ওকে, এরপর দেখো নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? বেশ ভালো একটা প্রশ্ন। দেখো এখানে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এরা প্রত্যেকে কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এরা প্রত্যেকে কি? নাইট্রোজেন ঘটিত পদার্থ বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে আমাদের নাইট্রোজেন বিহীন পদার্থ। এটাই কি? আমাদের নাইট্রোজেন বিহীন পদার্থ। ঠিক আছে? ওকে, এবার দেখো 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন বলো তো? 1971 সালে অর্থাৎ আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? স্বাধীন বাংলা এটার জন্য কে ছিলেন? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? এটার উত্তর কি হবে বলো তো? জাকারিয়া পিন্টু। কে হবে? জাকারিয়া পিন্টু। এই যে 87 উত্তরটা কে? এটা 87 না 88, এটার উত্তরটা কি হবে? জাকারিয়া জাকারিয়া পিন্টু। আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। ঠিক আছে? ওকে, এরপর দেখো শর্করা জাতীয় খাদ্য থেকে
লিভারে সঞ্চিত খাদ্য উপাদান কোনটি? এখন এটা অনেকে ভাবতেছে কি যে এটা হয়তোবা গ্লাইকোজেন হবে, আর অনেকে ভাবতেছে যে এটা হচ্ছে গ্লুকোজ হবে। সো এটা আসলে একটু কনফিউজিং, কারণ হচ্ছে কি বলছে যে শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান। সো এখানে যেহেতু সঞ্চিত কথাটা মেনশন করে দিয়েছে, সঞ্চিত কথাটা যেহেতু মেনশন করে দিয়েছে, সেই হিসাবে আমরা এটাকে উত্তর করব কি গ্লাইকোজেন। কারণ কি? কারণ বলছে যে শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত, অর্থাৎ অলরেডি সঞ্চিত হয়ে গেছে, এই সঞ্চিত উপাদানটার নাম কি? এটার উত্তর হচ্ছে গ্লাইকোজেন। সো এটা আসলে কনফিউজিং, যেটা গ্লুকোজও হতে পারে, গ্লাইকোজেনও হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি যে এটার উত্তরটা হবে গ্লাইকোজেন, ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, এই যে এই ব্যাপারটা হচ্ছে আমাদের সেই জিনিস যেটার জিনিসটা আসলে অসাধারণ, যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে ফিল্ড হাসপাতাল শুরু করেন কে? কোন ডাক্তার হচ্ছে আমাদের এই ফিল্ড হাসপাতাল শুরু করেছিলেন? ফিল্ড হাসপাতাল, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের ক্যাপ্টেন আক্তার আহমেদ। ক্যাপ্টেন আক্তার আহমেদ হচ্ছে আমাদের এই ফিল্ড হাসপাতালের সূচনা করেছিলেন, এবং অসাধারণ একটা জিনিস কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি আমাদের জন্য করেছিলেন আর কি, মুক্তিযোদ্ধাদের জন্য বা হচ্ছে আমাদের দেশের মানুষের জন্য। সেটা কি? ফিল্ড হাসপাতাল সূচনা করেছিলেন ক্যাপ্টেন আক্তার আহমেদ। ওকে, এরপর হচ্ছে সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? সাম্যাবস্থায়, সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয় বলতো? কোনটি সর্বোচ্চ? আমাদের হচ্ছে যখন আমরা এটা পড়ি তখন কিন্তু হচ্ছে আমাদের মানে কি বলে অনেকগুলা টার্ম হচ্ছে আমাদের এখানে করতে হয়, আমার মনে আছে অনেকগুলা। সো তার মধ্যে কোনটি সর্বোচ্চ হয়? সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? এটা হচ্ছে উত্তর কি হবে বলতো? এটার উত্তরটা দেখি কে কে দেয়। এটার উত্তরটা একটু আমি দেখতে চাই যে এটার উত্তরটা কে কে দেয়, যেহেতু হচ্ছে ফিজিক্সের এই অংশটা, তো ফিজিক্সের সব থেকে সহজ একটা প্রশ্ন হচ্ছে এটা। বেগ। ওকে, ভেরি গুড, অনেকেই আনসার করে দিয়েছো। যেটার উত্তরটা হবে কি? বেগ। ভেরি গুড, বেগ। হ্যাঁ, এটার উত্তরটা কি? বেগ। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? এর উত্তরটা হচ্ছে বেগ। আচ্ছা, এরপর দেখো সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? এই প্রশ্নটা কিন্তু হচ্ছে একটা আমাদের জাবি ডি রকম ডি ধরনের প্রশ্ন হয়েছে, যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য। তোমরা যদি দেখো যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু হচ্ছে এরকম বৈশিষ্ট্য রিলেটেড হয়। তো সেই বৈশিষ্ট্য রিলেটেড একটা প্রশ্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? এটার উত্তরটা কে কে করে দেখি তো একটু। দেখি এটার উত্তরটা কে কে করে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? সোডিয়াম ক্লোরাইড মানে কি? সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে আমাদের লবণ পানি। সো এই লবণ পানি দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? এটার মিশ্রণের যে স্থিতি সেটা কিন্তু হচ্ছে সুস্থিত। এটার যে মিশ্রণের স্থিতি সেটা হচ্ছে সুস্থিত, এবং হচ্ছে এটা কি? এটা হচ্ছে একটা সমসত্ব দ্রবণ। তো এই কারণে এটা কি হয়? এটার মিশ্রণের যে স্থিতি সেটা সুস্থিত। ওকে, আচ্ছা, এরপর দেখো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাহ, অনেকদিন পর হচ্ছে আমরা এরকম একটা আমাদের এই নামের প্রতি একটা সুবিচার করা হয়েছে, ঠিক আছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমরা আমাদের নিজেদের নাম ভুলে যেতে পারি, বাট এই লোকটা কিন্তু আমরা ভুলবো না। সো এ কারণে আমরা এটাও ভুলবো না যে উনি কিন্তু লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেছিলেন। বাংলার রাজধানী কি? নবদ্বীপ জয় করেছিলেন আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপর দেখো, এরপরে হচ্ছে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুইটা বৃক্কে প্রতিনিয়ত, এখানে কিন্তু প্রতি বৃক্কে বলেনি, অনেকে হচ্ছে অনেক সময় একটু ঝামেলায় পড়ে, যেখানে বলা আছে না যে প্রতি বৃক্কে বা হচ্ছে আমাদের পার বৃক্কে বা একটি বৃক্কে, এই কথা বলেনি, সরাসরি বলে দিয়েছে দুই বৃক্কে, অর্থাৎ সরাসরি প্রশ্নটা করে দিয়েছে যে দুই বৃক্কে প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চালনের পরিমাণ কত। সো এটার উত্তরটা কি হবে বলতো? এটার উত্তরটা হবে এই না 93 এর ঘনা, 93 এর কিন্তু সি, 93 এর কিন্তু সি। ওকে, আচ্ছা, এটার উত্তরটা কি হবে? 1200 মিলিলিটার, অর্থাৎ 600 মিলিলিটার প্লাস 600 মিলিলিটার, টোটাল কত? আমাদের 1200 মিলিলিটার কিন্তু হচ্ছে আমার এইখানে মোট রক্ত সঞ্চালিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য আওয়ার্ড আর্টিসান। এটার আর্টিসান মানে কি বলতো? আর্টিসান হচ্ছে আমাদের একটা ব্র্যান্ডও আছে না, আর্টিসান। সো আর্টিসান মানে বোঝানো হয় কি বলতো? আর্টিসান মানে বোঝানো হয় যে একটা ক্রাফটস পারসন, অর্থাৎ যে ক্রাফট করে এই লোকটাকে আমরা বলি হচ্ছে আর্টিসান। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে আর্টিসান। তাহলে দা ওয়ার্ড আর্টিসান, এটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়ার্ড মিনিং। সো এটার অর্থ হচ্ছে কি? এ ক্রাফটস পারসন, এ ক্রাফটস পারসন, ঠিক আছে, এ ক্রাফটস পারসন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে শেষ দিকে আমাদের আরো একটা বায়োলজির প্রশ্ন আসছে, যে কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? ইমালসিফিকেশন মানে কি? ইমালসিফিকেশন মানে হচ্ছে আমাদের সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করা। এটা কে করে জানো? এটা করে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরোকোলেট, সোডিয়াম ক্লোরোকোলেট, গ্লাইকোকোলেট, এরা, অর্থাৎ আমাদের বাইল সল্ট। বাইল সল্ট মানে কি? বাইল সল্ট মানে হচ্ছে পিত্ত লবণ। বাইল সল্ট মানে কি?
পিত্ত লবণ, অর্থাৎ আমাদের যে পিত্ত লবণগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই স্নেহ পদার্থের ইমালসিফিকেশন ঘটায়। ওকে ওকে আচ্ছা, এরপর দেখো গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য কি? বেশ ভালো একটা প্রশ্ন। এস বা হচ্ছে শান্ট ব্যবহারের উদ্দেশ্যটা কি? গ্যালভানোমিটার আমরা যে শান্টটা ব্যবহার করি এটা কেন ব্যবহার করি? কারণ হচ্ছে গ্যালভানোমিটারে আমাদের বিদ্যুতের প্রবাহ বা আই এর প্রবাহটা কমানোর জন্য, আই এর প্রবাহটা কমানোর জন্য আমরা হচ্ছে তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করি, ঠিক আছে? বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। কি কমানোর জন্য? বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো আমাদের এই যে এই প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা হচ্ছে আওয়ামী লীগকে তাড়ানোর আন্দোলন বা হচ্ছে ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগকে তাড়ানোর জন্য আমরা আমাদের এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি এবং এইচএসসি 24 এর জন্য 24 কিন্তু হিউজ পরিমাণ একটা ইফেক্ট এখানে রেখেছিল। তো সেই এইচএসসি 24-এরই পরীক্ষায় হচ্ছে 24-এর এই সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ, এখানে কেন শহীদ শব্দটা ইউজ করলো না আমি জানি না। তো শহীদ আবু সাইদ কবে হচ্ছে মৃত্যুবরণ করেন? এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হচ্ছে আমাদের 16 জুলাই। কত জুলাই? 16 জুলাই, ঠিক আছে? 16 জুলাই হচ্ছে সেই বিকাল, ঠিক এই মুহূর্তেই, সম্ভবত এখন কয়টা বাজে? 4:52, এই আর কিছুক্ষণ পরেই হচ্ছে তাকে এই 16 জুলাই হচ্ছে কি করা হয়? হত্যা করা হয় বা হচ্ছে তিনি শহীদ হন, ঠিক আছে? তো 16 জুলাই, ওকে? আচ্ছা, এরপর দেখো ভূচম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিজিক্সের প্রশ্ন, যে ভূচম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? কয়টি মৌলিক উপাদান? এটা হচ্ছে একটা সরাসরি প্রশ্ন, এটা হচ্ছে তিনটা। কয়টা? সরি, তিনটা। কয়টা? তিনটা, ওকে? এবং সবার শেষে বায়োলজির একটা প্রশ্ন দিয়ে কিন্তু আমার মনটাই ভালো করে দিয়েছে। সবার শেষে প্রশ্নটা হচ্ছে বায়োলজি প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তরটা কি হবে বলতো? এই প্রশ্নটার উত্তর হবে যে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির একটা প্রশ্ন, প্রযুক্তি জীব প্রযুক্তির একটা প্রশ্ন বা হচ্ছে জীব প্রযুক্তির একটা আমাদের প্রশ্ন, যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে টিও বা হচ্ছে কি আমাদের ট্রান্সজেনিক অর্গানিজম বা ট্রান্সজেনিক উদ্ভিদ, ঠিক আছে? সো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে আমরা কি বলি? ট্রান্সজেনিক উদ্ভিদ বলি। কি বলি? ট্রান্সজেনিক উদ্ভিদ বলি, ঠিক আছে? তো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের 100টি প্রশ্ন সলভ করলাম, এবং এই 100টি প্রশ্নের মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস ছিল, সেই শর্ট সিলেবাসের অনেকটাই হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে শর্ট সিলেবাসটা হচ্ছে মেনশন করা হয়েছে। সিলেবাস হয়তো কয়েক জায়গা হচ্ছে সিলেবাস বানানটা ভুল করছি। আচ্ছা, তো এই শর্ট সিলেবাস বা জিনিসটা হচ্ছে আমাদের এইখানে তোমার হচ্ছে করা হয়েছে, এবং এর কারণে হচ্ছে অনেক শিক্ষার্থীর জন্য কিন্তু যারা এইচএসসির জন্য পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু বেশ ভালো হয়েছে। আর যারা মোটামুটি মানে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়েছে তারা হচ্ছে সবগুলাই অ্যান্সার করতে পেরেছে। হ্যাঁ, সো আলটিমেটলি তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছো, তোমাদের কার কত হয়েছে যেহেতু অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে কি পরিমাণে তোমার হতে পারে, তো সেই হিসাবে আমাকে একটু বলো যে আমরা একটু তাহলে কম্পারিজন করতে পারি। এবং তোমাদের একটা মোস্ট ডিমান্ডিং প্রশ্ন, যে ভাই এখানে কাটমার্ক কত হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন কত পেয়ে এখানে হচ্ছে চান্স পাওয়া যেতে পারে। সো আমাদের কয়েকটা ফ্যাক্টরের কথা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, যে প্রথমত এবার হচ্ছে সেকেন্ড টাইম আমাদের 3 নাম্বার কর্তন করা হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের 100 মার্কের বিগত বছরের পরীক্ষা, অর্থাৎ আমাদের এইচএসসি মিলে 100 মার্কের পরীক্ষা, 100 মার্কের আসবে, অর্থাৎ আমাদের নাম্বার আসবে হচ্ছে 200-তে। এটা হচ্ছে প্রধান বিষয়। এবং তৃতীয়ত চেক করেছিলাম, একটু অবশ্যই দিব, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের পরের কথা। আচ্ছা, এরপরে হচ্ছে এটার কাটমার্ক, সেই হিসাবে আমরা ধরছি যে আমাদের কাটমার্ক হবে 167 থেকে 169 এর মধ্যে। 167 থেকে কত? 169 এর মধ্যে হচ্ছে কাটমার্ক আসবে, এবং এই কাটমার্কের মধ্যে ইনশাআল্লাহ হচ্ছে আমাদের সিটগুলো, আমাদের সিটের পরিমাণ যে 5200 আছে সেটা পরিমাণ পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ইন টোটাল আজকের ক্লাসটুকু। ক্লাস না মানে হচ্ছে আমাদের দিতে পারলাম না, দুঃখিত এর ব্যাপারে। সো যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্লাসটা কিন্তু আমাদের প্রশ্ন সলভিংটা হচ্ছে এখানেই শেষ হয়ে গেল, এবং এই প্রশ্ন সলভের মধ্যে আমরা হচ্ছে কোনো এক্সট্রা ব্যাখ্যা রাখিনি। আমরা হচ্ছে জাস্ট অ্যান্সার গুলো কি হতে পারে আমাদের সাপেক্ষে এবং কাছাকাছি কিছু কথাবার্তা সহকারে আমরা হচ্ছে অ্যান্সারটা করলাম। আশা করি তোমরা হচ্ছে নিজেদের সাথে একবার মিলিয়ে দেখেছো, এবং পুনরায় আরো একবার চেষ্টা করবে। আমরা চেষ্টা করবো, এটা হচ্ছে আমাদের যে বিব্রেইনার অ্যাপ আছে, সেই বিব্রেইনার অ্যাপের যে ফ্রি ফাংশনটা আছে বা ফ্রি সেকশনটা আছে, সেই ফ্রি সেকশনে দেখবা যে এই প্রশ্নটা তুমি হচ্ছে আরো একবার পরীক্ষাটা দিতে পারবা, ঠিক আছে? সো এই কাজটা কিন্তু তোমরা এখান থেকে করবা, যাতে করে হচ্ছে তোমরা নিজেদেরকে আরো একবার করতে পারো, ঠিক আছে? আরো একবার তোমরা নিজেকে যাচাই করতে পারো। ওকে, সো সবাই হচ্ছে বিব্রেইনার অ্যাপ ইনস্টল করবা, আমাদের বিব্রেইনার যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তী যত প্রকার আপডেট আছে তোমাদের কাছে আমরা দিতে পারি, ঠিক আছে? নার্সিং এ সেকেন্ড টাইম, নার্সিং এ কোনো প্রকার মার্ক কাটে না, ঠিক আছে? নার্সিং এ কি মার্ক কাটে না, ঠিক আছে? সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার যাই হোক না কেন, কোনো মার্ক কাটে না, ঠিক আছে? এবং হচ্ছে এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিংও নাই।
ওকে, নেগেটিভ মার্কিংও নাই। এটা হচ্ছে তোমাদের জন্য পজিটিভ একটা বিষয়, যার কারণে তোমাদের যারা যারা চেষ্টা করতেছো তাদের সবার উচিত এখানে চেষ্টা করা নার্সিং এ। ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে নিজেদের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। এবং রেজাল্ট দেওয়ার ব্যাপারটা হচ্ছে, রেজাল্ট সাধারণত বিগত বছরে তো বিভিন্ন ধরনের কারচুপি হতো, এই কারণে হচ্ছে 2-3 দিন সময় নিত, বাট এখন আশা করা যাচ্ছে আগামীকাল বা পরশু দিনের মধ্যে, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই